আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের রসায়ন ক্লাস, এই সিআরপি ব্যাচের প্রথম লাইভ ক্লাস। আজকে আমরা জাস্ট স্ট্র্যাটেজিগুলো কথা বলবো, কিভাবে এই কেমিস্ট্রি আমরা কম্প্যাক্ট ওয়েতে পড়তে পারি। তো এটা আমাদের জন্য খুব দরকার, যে একটা দীর্ঘ জার্নি আমাদের এইচএসসি 26 যারা তোমরা, তো যারা এখানে চিন্তা করতেছো যে স্যার আমি সারা বছর পড়ি নাই, আবার রেজাল্টও ভালো করতে চাচ্ছ, তাহলে কি করা যায়। আর সেজন্যই আমরা চাচ্ছি যে কিভাবে কম্প্যাক্ট ওয়েতে তোমাকে সবচেয়ে ভালো একটা প্রিপারেশন নেওয়া তোমার জন্য ব্যবস্থা করা যায়, এই জন্য আমরা এখানে নেমেছি। সো আমরা একটু লিঙ্ক শেয়ার করি এবং তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে আমার কথাগুলা তোমরা বুঝতে পারতেছো কি না, ভিডিও দেখা যাচ্ছে কি না, ভিডিওটা ক্লিয়ার কি না, আমাকে একটু জানো। তোমরা একটু কমেন্ট আমাকে জানাও যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কি না। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আমার কথা কি বুঝতেছো তোমরা? হ্যাঁ, যারা সালাম দিচ্ছ তোমরা একটা কাজ করো, কাইন্ডলি তোমরা সবাই তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে এইটাকে শেয়ার করে দাও সবাই। অলরেডি অনেকেই যুক্ত হয়েছো, যারা যারা যুক্ত হচ্ছ সবাই তোমরা এটাকে শেয়ার করে দাও ফ্রেন্ডদের মাঝে, গ্রুপে যত তোমাদের পরিচিত আছে সবার সাথে শেয়ার করে দাও। ওকে,
তাহলে আসো আমরা আমাদের এই কম্প্যাক্ট সিরিজটাকে দেখি। তো কম্প্যাক্ট বলতে তুমি কি বুঝো? আসলে কম্প্যাক্ট হচ্ছে সলিড ফেস। তোমরা জানো যে একেবারে যদি গ্যাসিয়াস স্টেটে যদি তুমি নাও, গ্যাসিয়াস স্টেট একটু ছড়ানো ছেটানো অণুগুলো থাকে, যদি তাকে তুমি কম্প্রেস করো, টেম্পারেচার ডিক্রিজ করে চাপচুপ দাও, তাহলে কি হবে? সেটা সলিড হয়ে যাবে। তো আমরা কোনো অংশকে বাদ দিব না ইনশাল্লাহ, সর্বোচ্চটাই দেখাবো সেটাকে কম্প্যাক্ট ওয়েতে। দেখো আমি প্রথমে রসায়ন কেমিস্ট্রি ফার্স্ট পার্টের কথাটা একটু বলি। প্রথম পত্রে আমাদের 5টা অধ্যায়, রাইট? এই 5টা অধ্যায় তুমি যদি অ্যানালাইসিস করো যে স্যার এখান থেকে আমরা কি পড়ব বা কিভাবে পড়ব, 5টা অধ্যায় এইবার যারা 26-এর ব্যাচের তোমাদের ফুল সিলেবাস, রাইট? যেহেতু ফুল সিলেবাস, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে বিগত 6 বছর যাবত, হ্যাঁ মেবি 19 সাল থেকে 25 পর্যন্ত আমাদের শর্ট সিলেবাসে ছিল, 19 তো পরীক্ষা হয় নাই। তো এই ক্ষেত্রে এই 3টা অধ্যায় হয়তো এর কিছু একটা অংশ ছিল, কিন্তু এখন কিন্তু ফুল সিলেবাস 26-এ। সো আমাদের কোন জায়গা থেকে প্রশ্ন বিষয় আগে এটা জানা দরকার। তোমার সৃজনশীল আসে কয়টা স্যার? 8টা। 8টা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। তাহলে এই 5টা অ্যান্সার করবো কিভাবে? তুমি আগে জেনে নাও যে বিগত বছরগুলোতে ঢাকা বোর্ড সহ বিভিন্ন বোর্ডে 80% তৃতীয় অধ্যায় থেকে প্রায় 3টা সৃজনশীল আসছে। ঠিক আছে, কয়টা থেকে? মানে 3টা সৃজনশীল তুমি চিন্তা করতে পারো, তোমাকে অ্যান্সার করতে হবে 5টা, তুমি 3টায় পেয়ে যাচ্ছ প্রায় তৃতীয় অধ্যায় থেকে। 80% সম্ভাবনা ছিল এখান থেকে, মানে তুমি যদি অ্যানালাইসিস করো। আর দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে তোমার সৃজনশীল সবসময় 2টা করে আসে, একবার হয়তো 3বার আসছিল, খুব রেয়ার। রাসায়নিক পরিবর্তন এখান থেকেও 2টা সৃজনশীল সবসময় আসে। বাকি হলো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। স্যার এটা কখনো আসে, কখনো আসে না, তবে প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে, সেটা এমসিকিউ হোক, সিকিউ হোক, সৃজনশীল হোক, হোয়াটএভার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এখান থেকে সৃজনশীল আসতে পারে, না আসতে পারে, তবে ল্যাব হিসেবে জ্ঞানমূলক অনুধাবন আসতে পারে। এখান থেকে মাস্ট 2টা, 3টা বা 2টা, এটা ভ্যারি করে। ঠিক আছে, আর এখান থেকে সবসময় 2টা আসে। এইখান থেকে মানে কর্মমুখী রসায়ন থেকে, এখান থেকে সৃজনশীল বরাবর একটা আসছে, কখনো কখনো আসে নাই। কিন্তু এমসিকিউর বেলায় কোনো ছাড় নাই স্যার, এমসিকিউর বেলায় সব জায়গা থেকে প্রশ্ন আসে। সো এমসিকিউর জন্য তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের বেসিকগুলো থাকতে হবে, কিন্তু সৃজনশীল যদি তুমি 50-এ 50 পেতে চাও, খুব গুরুত্ব দিবা এটাকে। আর যদি তুমি শর্টকাটে পড়তে চাও, 2টা অধ্যায় পড়লে অন্তত সৃজনশীল তোমার কমন, তাই না? কমন। এইভাবে স্ট্র্যাটেজি আগে জানা দরকার যে আসলে আমি কীভাবে বলবো। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, ওকে জি স্যার, ঠিক আছে। তাহলে আসো আমরা যে যাই ল্যাবরেটরির মধ্যে ব্যবহারে চলে যাই। প্রথম অধ্যায় থেকে দেখো আমরা কিভাবে পড়বো, এখান থেকে কি আসে আগেগুলো জানা দরকার। তুমি ল্যাবে ঢুকবা, ঢোকার আগেই তোমার থাকতে হবে যেই মানে পোশাক এবং তোমার সাবধানতা। যেহেতু নিরাপদ ব্যবহারের কথা আসছে, যে জানো যে কেমিস্ট্রি ল্যাব অনেক সেন্সিটিভ এক জায়গা, এখানে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। অ্যাসিড থাকে, কনসেন্ট্রেটেড অ্যাসিড, বেস, ক্ষার এবং অনেক দাহ্য পদার্থ থাকে, যেগুলোর জন্য একটা এলাকা বিস্ফোরণ হতে পারে, তাই না? তো সেই হিসেবে অ্যাপ্রন, গ্লাভস, মাস্ক এগুলো অবশ্যই লাগবে। অ্যাপ্রন কোন কাপড়ের, গ্লাভস কোন গ্লাভস আমি পরে যাব, আগুন ধরতে গেলে কিভাবে, কারেন্ট থাকলে, কেমিক্যাল থাকলে মাস্ক কেন লাগে, এখানে বেশ কিছু এমসিকিউ, বাস এমসিকিউ, আর কিছু না। গ্লাসের মধ্যে তোমার হিউজ পরিমাণে পড়াশোনা আছে। এখানে বিকারগুলা কোন কাঁচ দিয়ে তৈরি, কোনটা সফট গ্লাস, কোনটা হার্ড গ্লাস, এগুলো পরীক্ষা আসে এমসিকিউর জন্য। আবার গ্লাসে যখন তুমি ধরো একটা কি বলে, একটা বিকারে নিলা, ধরো এই একটা বিকারে নিলা, এই বিকারের মধ্যে ধরো তোমার বিক্রিয়া করতে করতে এখানে ধরো কি হলো, ময়লা বা আয়রন জমে গেল, তাকে ওয়াশ করবা কীভাবে সেজন্য ভেঙে না যায়, ওয়াশিং মিশ্রণটা কি, পটাশিয়াম ডাইক্রোমেটের H2SO4 দিয়ে কি, এগুলো অনেক পরীক্ষা আসে। বা কনিক্যাল ফ্লাস্কের কাজ কি, বিকারের কাজ কি, টাইট্রেশনে কোনটা কোন কাজে যাবে, বুরেট কিভাবে নিব, মানে এর মানে কত সূক্ষ্মতম পয়েন্ট কত, এগুলা কিন্তু পরীক্ষা আসে রেগুলার। ঠিক আছে, এগুলো আসে। নিক্তি এর মধ্যে তোমার পলভঙ্গি ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, পলভঙ্গি ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট, এটার রাইডার ধ্রুবক ইত্যাদি ইত্যাদি। MSDS ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট,
এটা হচ্ছে তোমাকে ল্যাবে ঢোকার আগেই এই রাসায়নিক দ্রব্য সম্পর্কে ধারণা দেবে, কোনটা দাহ্য, কোনটা অক্সিডাইজিং এজেন্ট, কোনটা রিডিউসিং এজেন্ট, এবং কোনটা এর মধ্যে কি আশয় বিষয়, কোনটা ব্যবহার করা যাবে, কোনটা কোথায় সংরক্ষণ করতে হবে, তাদের সিম্বল দেওয়া, কোনটা তোমার কি বলে তেজস্ক্রিয়তা দেখাবে, হ্যাঁ, এই ধরনের চিহ্নগুলা থাকবে। এইগুলা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা সবসময় আসে। যদি বলে সৃজনশীল, খুব ইম্পর্টেন্ট হচ্ছে H2SO4 স্যার। কোনটা আমাদের এখানে সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে H2SO4। এই H2SO4 এটা কোথায় রাখবো? অবশ্যই কাচের পাত্রে। কাঠে রাখলে কি হয়? কাঠ থেকে পানি শোষণ করে নেয়। হ্যাঁ, তোমরা জানো যে এটা হচ্ছে সেলুলোজ। কাঠটা কি স্যার? একটা সেলুলোজ। এখান থেকে সে পানিকে শুষে নেয়, কার্বনের গুঁড়া পড়ে থাকে, কালো হয়ে যায়, এবং H2SO4 কীভাবে ক্ষতি করে এবং এটা কীভাবে সংরক্ষণ করতে হবে কাচের পাত্রে, এই বিক্রিয়া ইত্যাদি ইত্যাদি পরীক্ষা আমাদের সবসময় আসে। এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রতীকগুলো, এটার প্রতীক কী হবে, হ্যাঁ। আর অ্যানালাইসিস বলতে সেমি মাইক্রো, ম্যাক্রো, মাইক্রো। মাইক্রো অ্যানালাইসিস কি, সেমি মাইক্রো অ্যানালাইসিস কি, এগুলো পরীক্ষা আসে। তো আমি এটা নিয়ে আর সময় নষ্ট করবো না। আমাদের আজকের টার্গেট হচ্ছে স্ট্র্যাটেজিটা ভালো মতো জানা, কি আমরা পড়বো। এটাই যদি তুমি না জানো তাহলে তুমি এইচএসসি পরীক্ষা দিবা কিভাবে, আসলে এই চিন্তাটা কর। তোমাদের মধ্যে অনেক এরকম আছে যারা এখনও বুঝতেছে না যে কি পড়বে। তো এটা হচ্ছে আমাদের সামারি, প্রথম অধ্যায়ের সামারি, যে আমাকে অন্তত এগুলো পড়া লাগবে। বোর্ড কোশ্চেন দেখে যদি অ্যানালাইসিস করো তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলা যায় এই পার্টটা, এবং কাছের জিনিসপত্র, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা যদি গুণগত রসায়ন দ্বিতীয় অধ্যায়, বিশাল একটা অধ্যায়, পরমাণুর গঠন পার্ট। এখান থেকে যেহেতু দুইটা সৃজনশীল আসে রেগুলার, খেয়াল করো, এখান থেকে যেহেতু রেগুলার পরীক্ষায় প্রশ্ন আসতেছে দুইটা অ্যাটলিস্ট সৃজনশীল, পরমাণুর গঠন থেকে তোমার বোর মডেল, রাদারফোর্ড মডেল, এগুলো পরীক্ষায় সবসময় আসে, প্রায় আসে, সবসময় না। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, স্যার খেয়াল রাখবেন, কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার থেকে কোয়ান্টাম সংখ্যার সেট এবং ইলেকট্রন বিন্যাস, এই জাতীয় ইলেকট্রন বিন্যাসের নীতি, যেমন ধরো আউফবাউ নীতি, ঠিক আছে, আউফবাউ নীতি, পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, এগুলো পরীক্ষায় আসে, ব্যাখ্যা চায়, এবং ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করতে বলবে। এমসিকিউ প্রচুর আসে এখান থেকে। পাশাপাশি বোর মডেল থেকে কিছু ম্যাথ আছে, জানো, বোর মডেলে বেশ কিছু ম্যাথ আছে, যেমন এনার্জি নির্ণয় সূত্র, রাইট, এনার্জি নির্ণয়, তারপর ব্যাসার্ধ নির্ণয়, বেগ, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, ঢাকা বোর্ড 2025 চলে আসছিল, V/2πr এক্সেট্রা, এগুলো পরীক্ষায় প্রায় আসতেছে, ঠিক আছে? এগুলোকে গুরুত্ব দিতে হবে। এছাড়াও তেজস্ক্রিয় পদার্থ, যেমন তোমার কি বলে একেবারে সূক্ষ্ম কণা, যেগুলো মৌলিক কণিকা, হ্যাঁ, যেমন ধরো তোমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপর এখানে কোনটা স্থায়ী অস্থায়ী মূল কণিকা। এছাড়া এর মধ্যে আইসোটোপ, আইসোবার, সব এর মধ্যে পড়ে যায়। হ্যাঁ, এখান থেকে আমাদের এগুলা মেইনলি পড়া লাগবে, এর বাইরে তেমন কিছু নাই। যদি বর্ণালীতে আসো, ইজ এ মাস্ট থিং। বর্ণালী হচ্ছে একটা মাস্ট থিং, যেগুলো পরীক্ষায় প্রায় আমাদের আসে। হাইড্রোজেন বর্ণালী সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, হাইড্রোজেন বর্ণালী পরীক্ষায় আসে। ম্যাথ আসে যে কত নাম্বার শেল, আমাদের জাস্ট একটা ইলেকট্রন পড়লে কিভাবে পড়লো, কি পরিমাণ শক্তি ছাড়বে, তার কালার কি, ইত্যাদি, এই জাতীয় ম্যাথ খুব পরীক্ষায় আসে। এরপর আসে দ্রাব্যতা। দ্রাব্যতা আমাদের পরীক্ষায় রেগুলারই আসতেছে, সবসময় আসতেছে। এখানে মেইনলি আমাদের সনাতন একটা যে সংজ্ঞা আছে, মানে গ্রাম পার লিটার, সরি গ্রাম বাই গ্রাম, যেটা অর্থাৎ এককবিহীন রাশি, যেটা দ্রব বাই দ্রাবক, দ্রাব্যতার যে সংজ্ঞাটা ইনটু 100, এটার মধ্যে ওই তাপমাত্রা বাড়ালে কমালে কি পরিমাণ অধক্ষিপ্ত হবে বা কতটুকু সম্পৃক্ত করতে দিতে হবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে রেগুলার। এছাড়া অধক্ষেপ পড়ে কি না, অধক্ষেপ পড়ে কি পড়ে না, ওই যে তোমার KIP ইজ গ্রেটার দেন KSP নাকি লেস দেন, এগুলো পরীক্ষা আসে রেগুলার। এবং সমায়ন প্রভাব, ব্যাস এই সম আয়ন প্রভাব, এগুলা পরীক্ষায় আসে। এখান থেকে সবসময় একটা প্রতি বছর আসতে তুমি যদি করো তাহলে একটা তোমার মোটামুটি নিশ্চিত বলতে পারো যে এখান থেকে একটা প্রশ্ন আসবে পরীক্ষা, ইনশাল্লাহ। তাহলে এখানে স্ট্র্যাটেজি খুব ইজি। আমার দ্রাব্যতার অঙ্ক সবসময় পরীক্ষা আসে, আমাকে পড়তে হবে। রিসেন্টলি আয়ন শনাক্তকরণ, যেহেতু সিলেবাসের শর্ট ছিল, আমাদের আয়ন শনাক্তকরণ তো প্রতি বছরই আসছে। আমাদের 8টা ক্যাটায়ন আছে আর 3টা অ্যানায়ন আছে। এগুলো শনাক্তকরণ বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসে।
রেগুলার আসতেছে, ইভেন অ্যাডমিশন টেস্টও আসতেছে। আমাদের এটা ছিল না, পৃথকীকরণ আগে ছিল না, এখন যেহেতু আছে তো এই জায়গাটা একটু সেন্সিটিভ। কোনটা? দ্রাবক নিষ্কাশন। এটার কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলা সেই 19 সালে একবার আসছিল, শর্ট সিলেবাসের কারণে আসে নাই। এই ম্যাথটা একটু করা লাগবে তোমার ভালোভাবে পারার জন্য। এমসিকিউতে পাতন, আংশিক পাতনটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, ক্যালাসনটাও এমসিকিউর জন্য। আর নিম্নচাপ পাতন খেয়াল করবে, এখানে একটু বেসিক জিনিস থাকবে, নিম্নচাপ পাতন, বাষ্পচাপ পাতন, এগুলোতে কিছু বেসিক খুঁটিনাটি আছে। আর ক্রোমাটোগ্রাফি খুব ইম্পর্টেন্ট, ক্রোমাটোগ্রাফিটা অ্যাডমিশন টেস্টও আসে। ক্রোমাটোগ্রাফি এখান থেকে কিছু প্রশ্ন পরীক্ষা আসে, সো তোমাকে এগুলো ভালো করে পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়ে যেহেতু আমাদের একটা স্ট্র্যাটেজি চলতেছে, পুরা কেমিস্ট্রিটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কীভাবে পড়বো, পুরা কেমিস্ট্রিটা নিয়ে আমরা কথা বলতেছি। তাই আমি শর্টলি বলে যাচ্ছি যে আমরা কি টার্গেট করে পড়ব। তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। দেখো এখানে মেইন 3টা পার্ট। ব্লক কেমিস্ট্রি বলতে কি বোঝাচ্ছে? ব্লক কেমিস্ট্রি বলতে বোঝাচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এই পড়াগুলা খুবই ইম্পর্টেন্ট স্যার। এখান থেকে তোমার বেশ কিছু প্রশ্ন পরীক্ষা আসে, স্পেশালি পি ব্লক থেকে একটা খুবই কমন প্রশ্ন, সিলিকন টেট্রাক্লোরাইড ও কার্বন টেট্রাক্লোরাইড এর মধ্যে কোনটা আর্দ্র বিশ্লেষিত হবে বা হবে না। এছাড়া ক্লোরিনের অসামঞ্জস্যতা বিক্রিয়া, এছাড়া কোনটা গঠিত হয় না, SF6 হয় অথবা OF2 হয় কিন্তু OF6 হয় না কেন, এই জাতীয় কিছু প্রশ্ন থাকে। আর ডি ব্লকের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন কি স্যার? ডি ব্লকের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এখান থেকে আমার রঙিন যে যৌগ, রঙিন যৌগ কিভাবে তৈরি হয়, ক্রিস্টাল ফিল থিওরি। চৌম্বকত্ব নিয়ে প্রশ্ন হয়, এখানে চৌম্বকত্ব, ইভেন সংকরায়ন D2sp3 আর sp3D2 একই নাকি ভিন্ন, এখানে হাই স্পিন লো স্পিন, বেশ কিছু প্রশ্ন রেগুলার। তাহলে পি ব্লক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আর্দ্র বিশ্লেষণের প্রশ্নগুলো। আর ডি ব্লক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ডি ব্লকের এই যে তোমার রঙিন যৌগ, চৌম্বকত্ব, ক্রিস্টাল ফিল থিওরি সেগুলো তোমাকে ভালো করে পড়া লাগবে। যেগুলো বলতেছি মনে রাখো, এগুলাই কিন্তু তোমার স্ট্র্যাটেজি করে পড়তে হবে। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, একটু মনোযোগে ক্লাসটা খেয়াল করো। যারা 26-এর তারা এই যে আমি কথাগুলো বলতেছি, তোমাকে এগুলাই স্ট্র্যাটেজি করে পড়তে হবে। তোমাদের হাতে দিন গনে গনে সময় ভাগ করে পড়া লাগবে। এই পড়াগুলো যদি না পড়ো, তোমার আসলে প্লাস পাওয়াটা একটু টাফ হয়ে যাবে, অন্তত এগুলো পড়াই লাগবে। দেন পর্যাবৃত্তিক ধর্মের মধ্যে আমাদের বিশেষ করে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলো যদি বলি, গলনাঙ্কের যে ব্যতিক্রমটা, যে ঘটনাটা, অর্থাৎ এইভাবে যদি আমরা গ্রাফ দেখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এই যে এগুলার এলোমেলো হওয়াটা পর্যায় বরাবর, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। দেন হচ্ছে যেগুলো ব্যতিক্রম, যেমন ধরো আয়নাইজেশন পটেনশিয়াল, এটার ব্যতিক্রম কোনটা ট্রেন্ড মানল না। ইলেকট্রন অ্যাফিনিটির ব্যতিক্রম ইলেকট্রন নেগেটিভিটির মাধ্যমে বন্ধনের প্রকৃতি নির্ণয় করা, কোনটা পোলার, কোনটা নন পোলার, কোনটা আয়নিক, এগুলো পরীক্ষা আসে। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে অক্সাইড কোনটা ক্ষারধর্মী, কোনটা অম্লধর্মী। যেমন ঢাকা বোর্ড 2022-এ আসছিল, কোনটা আসছিল, N2O4 একটা মিশ্র অক্সাইড, একটা মিশ্র অ্যানহাইড্রাইড, মিশ্র অক্সাইড, মিশ্র অ্যানহাইড্রাইড। মানে কি? মানে হচ্ছে তুমি যদি এখানে নাইট্রিক অ্যাসিড নাও এবং নাইট্রাস অ্যাসিড নাও, দুইটা ভিন্ন ভিন্ন অ্যাসিড থেকে এক অণু পানি চলে যাওয়া। অনেকেই মিশ্র অ্যানহাইড্রাইডের কনসেপ্টটা বুঝো না, ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি সালফিউরিক অ্যাসিড অ্যানহাইড্রেট, সালফিউরিক অ্যাসিডের যদি অ্যানহাইড্রেট বলি, ধরো যে এরকম 2 অণু সালফিউরিক অ্যাসিড আমি যদি পাশাপাশি রাখি, তাহলে এখন এখান থেকে তুমি যদি জাস্ট এক অণু পানিকে বের করে দাও, তাহলে যেটা থাকে কি থাকে, H2S2O7, এটা একটা অ্যানহাইড্রেট, পানি বের করে নিচ্ছ তুমি। একই রকমভাবে তুমি যদি এভাবে অ্যানহাইড্রেট তুমি অনেকে দেখাতে পারো। বাট যদি একই অ্যাসিড না হয়, কি অ্যাসিড হয়, HNO3, মানে কি, HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আর নাইট্রাস অ্যাসিড HNO2।
দেখো এটা নাইট্রিক অ্যাসিড, এটা নাইট্রাস অ্যাসিড, দুটা ভিন্ন ভিন্ন অ্যাসিড। এখান থেকে যদি এখনো পানি তুমি বের করো তাহলে যেটা থাকে কি থাকে, এখানে দুইটা নাইট্রোজেন N2 1 2 3 4 O4। যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন অ্যাসিড থেকে তুমি পানি সরাইছো, এ কারণে এইটাকে বলা হয় মিশ্র অ্যানহাইড্রাইড। মিশ্র ঢাকা বোর্ডে আসছিল, তো কোনটা নিম্নের মিশ্র অ্যানহাইড্রাইড, ঢাকা বোর্ড 2022-এ আসছিল। তার মানে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। ক্ষারধর্মী কোনটা, অম্লধর্মী কোনটা, এগুলো তুমি পারো, এগুলো পারবা আশা করি। এছাড়া পর্যাবৃত্ত ধর্মের পরে রাসায়নিক বন্ধনে খুবই ইম্পর্টেন্ট এবং স্পেশাল কোনটা, খেয়াল করো, মনোযোগ দিয়ে শোনো। বন্ধনের প্রকারভেদ, যেমন ধরো তোমাকে বলবে অ্যামোনিয়াম ক্লোরাইডে কি কি বন্ধন আছে। এখানে যে আমরা জানি অ্যামোনিয়া সমযোজী বন্ধন, তারপর এখানে সন্নিবেশ বন্ধন একটা, তাই না, তারপরে পুরোটা প্লাস, এখানে মানে আয়নিক বন্ধন। এই ধরনের প্রশ্ন তোমাকে একটু রিভাইজ দিতে হবে, ঠিক আছে। সংকরায়ন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সবসময় পরীক্ষা আসতেছে রেগুলারই, যে তোমার স্পেশালি সংক্রান্ত অনেক বড়, তার থেকে যেটা আমি বেশি গুরুত্ব দিব, খেয়াল করো, তার থেকে যেটাকে আমি বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে NF3 NH3 PH3 CH4 H2O H2S। তো এই যে তারপর NH4+, এগুলো, হ্যাঁ, এগুলার সবার সংকরণ সেম, কিন্তু এক একটার গঠন এক এক রকম। কেন? আবার গঠন যাদের একরকম তাদের বন্ড অ্যাঙ্গেল ভিন্ন কেন, যেটাকে আমরা VS-EPR দিয়ে ব্যাখ্যা দিই। এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় আমাদের মানে বোর্ডে আসতেছে, মিস যাচ্ছে না। সো এটা আমাদের ভালো করে পড়া লাগবে, ঠিক আছে। এছাড়া পাই বন্ড যেখানে হয়, যেমন ধরো C2H4 C2H2 কার্বন ডাইঅক্সাইড এক্সেট্রা, এদের স্ট্রাকচারগুলো জানতে হবে। তোমাকে জানা দরকার মুক্তজোড় আছে কি নাই। যেমন ধরো তোমাকে বললো যে এখানে কি মুক্তজোড় আছে কি না, তুমি কিভাবে করবা? তুমি সংকরণ বের করতে গেলে তুমি 2 দেখে আবার বলে দিও না যে SP। মনে রাখবা, কোনো সূত্র লাগবে না। কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন, তার সাথে গেস্ট কয়জন, কয় জোড়া হলো, 5 জোড়া। 5 মানে 5টা অরবিটাল লাগবে, শেষ, তার সংকরণ শেষ, কোনো ঝামেলা নেই। এখন এখানে সংক্রান্ত বের করে ফেললাম। এই যে জেনন ডাইফ্লোরাইড, তার ভিতরে তোমার মুক্তজোড় আছে কি নাই সেটা তুমি ধরবা কিভাবে? ইজিলি ধরতে পারো। এখানে দেখো জেনন ডাইফ্লোরাইডের মধ্যে কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন ছিল 8টা, বাট তার সাথে ফ্লোরিন 2টা আসছে, সো 2টা বন্ধন করছে। তাহলে বন্ধন করে নেই কয়টা? 6টা। কয় জোড়া? 3 জোড়া তার মুক্তজোড়। ইজি, একদম ইজি। অনেকে এটা বুঝেই না যে কীভাবে মুক্তজোড় বের করতে হয়। ধরো তোমাকে এখানে বলা হলো PCl5 এ মুক্তজোড় আছে কিনা। ওর শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, গেস্ট কয়জন? 5 জন। কয় জোড়া? 5 জোড়া। জাস্ট sp3d সংকরায়ন। এটা 5-এর সাথে 5, সো কোনো লোন পেয়ার বা মুক্তজোড় নাই। সো ইজিলি তুমি বের করতে পারলাম মুক্তজোড় আছে কি নাই। আবার ধরো তোমাকে যদি বলা হয়, কি বলা হয়, অ্যামোনিয়ার কথা যদি বলা হয় মুক্তজোড় আছে কি না, নাইট্রোজেন কত? 5টা ইলেকট্রন, মেহমান কয়জন? 3 জন। কয় জোড়া? 4 জোড়া। সো sp3 easily you can detect, but how many pair are there? So you can say this is 4 pairs, so 4 pairs of electrons মানে sp3 টেট্রাহেড্রাল হওয়ার কথা। বাট এটা কেন টেট্রাহেড্রাল হবে না? কারণ হচ্ছে এখানে তোমার 5-এর সাথে 5 নাই, বরং 5-এর সাথে 3 বন্ধন করছে। 3টা বন্ধন করে নাই কয়টা? 2টা করে নাই। কয় জোড়া? 1 জোড়া। 1 জোড়া মুক্তজোড় তুমি ইজিলি ভাবে বের করতে পারো। এছাড়া যদি কি হয়, তোমার যদি এখানে ক্যাটায়ন চলে আসে, তুমি কীভাবে বের করবা? নাইট্রোজেনে 5টা ইলেকট্রন, হাইড্রোজেন গেস্ট আসে 4টা, একটা কমে গেছে, কয় জোড়া হলো? 4 জোড়া। সো sp3 সোজা, একদম ইজি স্যার। এখন বলো স্যার মুক্তজোড় আছে কীভাবে বুঝবো? তুমি দেখো গেস্ট কয়জন? 4 জন, সো 4 জোড়া সমান সমান, এখানে মুক্তজোড় নেই। এখন অনেকে প্রশ্ন করে স্যার পাইবন্ড আছে কিনা আমি কীভাবে বুঝবো? খুব ইজি। পাইবন্ড আছে কিনা আমি কিভাবে বুঝবো? তুমি ইজিলি বুঝতে পারো কিভাবে, দেখো। ধরো এই যৌগটা, 2টা ওয়েতে আমরা পাইবন্ড নির্ণয় করবো। 2টা ওয়ে। প্রথম পদ্ধতি, এই পরমাণুতে মোট পরমাণু হচ্ছে 6টা, কেন্দ্র হচ্ছে 2টা, একটার ভাগে 3টা পড়ে, সেই কেন্দ্রটাকে কার্বন। কার্বন উত্তেজিত অবস্থায় কয়টা বিজোড় থাকে? 4টা। 3 জন তার কাছে আসবে, 3টা অরবিটালকে সে সংকরায়িত করবে, তাহলে sp2। বাট এটা বিজোড় থেকে যায়। যদি জোড়া হতো তাহলে অবশ্যই সংকরণ হতো, সে মুক্ত জোড় হোক আর বন্ধন জোড় হোক।
বাট এখানে তোমার বন্ধন জোড় হলেও আমার এটা কিন্তু বিজোড় থেকেই যাচ্ছে, বিজোড় কখনো সংকরায়ন হয় না। তাহলে এই বিজোড় থাকাটাই পাই বন্ড হওয়ার কারণ, যেহেতু কেন্দ্র দুইটা তারা পাই বন্ড একটা করবে। একই রকমভাবে যদি বলি এখানে C2H2 মোট পরমাণু 4, কেন্দ্র হচ্ছে 2, একটার ভাগে দুইটা পরে, কার্বন হলো কেন্দ্র 1 2 3 4টা ইলেকট্রন। সো দুইটা অরবিটাল এখানে আসলে সংকরণ হবে S আর P, মানে sp সংকরায়ন। দুইটা বিজোড় থাকবে, দুইটা হবে পাই বন্ড। সো একটা পদ্ধতি তুমি জানলা। আবার পাই বন্ড হবে না কোথায় দেখো, এটা কেন্দ্র দুইটা দেখে আবার লাভ দিও না। মোট পরমাণু 6, কেন্দ্র 2, একটার ভাগে 3টা পড়ে, কেন্দ্রটাকে এটা কিন্তু নাইট্রোজেন। নাইট্রোজেনের কক্ষপথে যদি ইলেকট্রন তুমি দেখো দুইটা, এটা কিন্তু জোড়া ভাঙবে না। তাহলে 3টা বন্ধন যদি করে এই 3টা জোড়া হবে, বাট এটা কিন্তু বিজোড় না। সো এখানে কোনো পাই বন্ড নেই। গেল একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, যদি এমন কোনো কেন্দ্রীয় পরমাণু পাও যার সাথে অ্যাটাচড মৌলটার যোজনী মোর দেন 1, স্যার মোর দেন 1, একের বেশি যোজনী মানে তার এখানে পাই বন্ড থাকবেই। কথা কি বুঝতে পারছো? আমি কি খুব দ্রুত কথা বলতেছি কিনা আমি জানি না। আমার যেহেতু আজকে একটা টার্গেট যে পুরো কেমিস্ট্রিটা কীভাবে পড়বো আমি একটু ধারণা দিচ্ছি, তুমি এই টেকনিকগুলো জানো কি না। এই ধরনের এমসিকিউ পরীক্ষা আসতেছে, এই এমসিকিউগুলো তুমি অ্যান্সার করতে পারতেছো কি না, বিশাল ব্যাখ্যা না দিয়ে শর্টকাটে আমরা করতে পারতেছি, এই নিয়মগুলো তুমি জানো কি না। আমরা কম্প্যাক্ট ওয়েতে এটা কিন্তু প্রেজেন্ট করতেছি। সো একটা স্ট্র্যাটেজিক ক্লাস আজকে মূল পড়াটা আমি আসলে পড়াবো এরকম না, আমি তোমাকে কিছু ধরাই দিচ্ছি যে অ্যাটলিস্ট এগুলো তোমাকে টেকনিকগুলো জানতে হবে। এই কম্প্যাক্ট ওয়েতে আমরা কিভাবে আগাবো সেইভাবে আমি একটা ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। সো তোমরা সাথে থাকো এবং শেয়ার করো, প্রশ্ন থাকলে করো। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, ওকে ফাইন, অনেকে আছো। সো তোমরা যারা আছো শুধু মনোযোগ দিয়ে পড়াগুলো বোঝার চেষ্টা করো। কি বললাম, এমন কোনো পরমাণু যার কেন্দ্রীয় পরমাণুর সাথে এমন কেউ যুক্ত যোজনী কি 2, একের বেশি। যেমন অক্সিজেনের বিন্যাস তুমি যদি করো 2s2 2p, এখানে 2টা এখানে একটা। তো কার্বন সংকরণ হবে, অক্সিজেন তো সংকরণ নাই, এই দুইটা যে বিজোড় এই দুইটা কি হবে। তো অক্সিজেন তো সংকরণ হয় নাই, ধরো এইভাবে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে 2px, এটা 2py, এটা 2pz, এই দুইটা বিজোড় ধরো, একটা y একটা z 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই না। এখন যদি তারা এইভাবে শেয়ার করতে আসে, একটা তো সিগমা হবে, বাকি আরেকটা কি করবে, এটার সাথে পাই বন্ড করবে। সো একটা তো সিগমা করবেই, আরেকটা পাই বন্ড করবে। ওকে, টেকনিকগুলো তোমাদের জানতে হবে যে কিভাবে পাই বন্ড বের করা যায়, কিভাবে এটা সেটা, হাইড্রোজেন বন্ড, ফিজিক্যাল স্টেট, সলিড না লিকুইড, বন্ড স্ট্রং হয় কি না, এটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। পানি কেন লিকুইড, বরফ কেন পানিতে ভাসে, এবং আমাদের ডিএনএর গঠন ইত্যাদি খুব ইম্পর্টেন্ট। পোলার আয়ন, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আয়নিক ক্ষারকতা কেন সমযোজী ধর্ম দেখায়, এবং লন্ডন ডিসপারশন, ফিজিক্যাল প্রপার্টিগুলো আমাদের কাছে আসে যে কিভাবে কি হয়, জাস্ট পোলারিটি নাই, এরপরও কিভাবে তার ভিতর আকর্ষণটা আসে। ঠিক আছে, আচ্ছা। আন্তঃন আকর্ষণ, ইন্ট্রামলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, এগুলা মোটামুটি এমসিকিউর জন্য হয়তো আসে। তো তৃতীয় অধ্যায়ের পড়ার পর দেখো আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায়ে চলে আসলাম। এখানে তুমি কি পড়বা, এখানে সবুজ রসায়ন, গ্রিন কেমিস্ট্রির 12টা নীতিমালা অবশ্যই পড়া লাগবে। স্পেশালি কোন 3টা ইম্পর্টেন্ট, যেখানে তোমার কি বলে নবায়নযোগ্য কাঁচামাল খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবা, নবায়নযোগ্য কাঁচামাল। তারপরে তোমার অ্যাটমিক ইকোনমি, এটা ইম্পর্টেন্ট। অ্যাটম ইকোনমি, অঙ্ক, নবায়নযোগ্য কাঁচামাল এক্সেট্রা 2-3টা ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখতে হবে। বিক্রিয়ার হার, অ্যারেনিয়াস ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, অ্যারেনিয়াস ইকুয়েশন। সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম, বিশেষ করে লা-শাতেলের নীতি। ইন্ডাস্ট্রিয়ালি অ্যাপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট। সর্বোচ্চ অ্যামোনিয়া কিভাবে বানাবো, সর্বোচ্চ সালফার ট্রাইঅক্সাইড কিভাবে তৈরি করব, কি শর্ত, লা-শাতেলের নীতির আলোকে ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট। এছাড়া ভ্যান অফ ইকুয়েশন যদি এখানে পড়ে, আমি এখানে পড়ে আসতেছে লা-শাতেলের নীতিটা খুব ইম্পর্টেন্ট। সাম্যাবস্থার বৈশিষ্ট্য কি, হ্যাঁ, এগুলা পরীক্ষা এমসিকিউতে আসে। বিক্রিয়া হারে অ্যারেনিয়াসের অঙ্ক, রেট অফ দ্য রিয়েকশন, যেহেতু গত 5-6 বছর এটা ছিল না, তাই এটা খুবই ইম্পর্টেন্ট। সবুজ রসায়ন তো ছিল সবসময়,
কেপি কেসি কে যা আছে, কে এর গোষ্ঠী যত আছে, হ্যাঁ। তো কেপি কেসি থেকে ম্যাথ সবসময় পরীক্ষা আসতেছে, বিয়োজন মাত্রার কনসেপ্ট থাকতে হবে ভালো মতো, এবং এখানে শর্টকাট টেকনিক আছে যে কেপি আমি এমসিকিউতে কীভাবে করব, কেসি আমরা কীভাবে করবো, শর্টলি বের করা যায় যদি এমসিকিউতে আসে। সৃজনশীল তো তুমি জানো যে এখানে কি বললো, ওয়ালাইকুম আসসালাম, ওকে ফাইন, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা সালাম দিচ্ছ ওকে, কার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করো, হ্যাঁ, আমি বলতে থাকি কারণ সময় কম। তো এখানে এই যে সাম্য ধ্রুবকের বিষয়টা, ভ্যান্ট অফ ইকুয়েশনটা খুব খুব ইম্পর্টেন্ট। ভ্যান্ট অফ ইকুয়েশন মানে যে লগকে তোমার সাম্য ধ্রুবকের সাথে কি বলে টেম্পারেচার 1/T, এটা যে গ্রাফ, এটা খুব ইম্পর্টেন্ট। অসলে লৌহকরণ সূত্র কে এ থেকে আসছে, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা পিএইচের সাথে কানেক্টেড, পিএইচের অনেক অঙ্ক, ঠিক আছে। আর এখানে আমাদের সব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাফার, বাফারটা এখানে বাফারটা খুব ইম্পর্টেন্ট, বাট বাফার প্রতি বছরই আসতেছে। তো এখন শর্ট সিলেবাস না, যেহেতু ফুল সিলেবাস, খেয়াল রাখবা বাফার যে আসবে এরকম নাও আসতে পারে, তবে বিগত সবসময় বাফার আসছে, কখনো মিস হয় নাই। তাই শর্টলি মনে রাখবা বাফার পরীক্ষায় আসে, ওকে। বাফার ম্যাথগুলো হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন পরীক্ষা আসে, পিএইচের ম্যাথ পরীক্ষা আসে। স্পেশালি খুব ইম্পর্টেন্ট হলো অসওয়ার্ল্ডের লৌহকরণ সূত্র, যেটা অসওয়ার্ডস ডাইলিউশন লো, হ্যাঁ, ওইটা খুব ইম্পর্টেন্ট, ওটার সাথে বাফার মিলায় দেয়। আবার এনথালপি বিগত 5 বছর ছিল না, এনথালপি নির্ণয় ম্যাথগুলো আছে, ক্যালোরিমিতি আছে, এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এগুলা আমরা শর্টলি কিভাবে পড়লে তোমার কাভার হবে, এইচএসসিতে অন্তত A+ থাকবে ইনশাল্লাহ, এমসিকিউর জন্য 25-25 পাওয়া যায়, ওই মেইন পয়েন্টগুলো আমরা ধরাবো। আমরা বলতেছি কি যে দেখো, আসলে আজকের ক্লাসটা তো আবারও বলি যে আজকের ক্লাসটা কিন্তু আমরা যে একটা সময় নিয়ে একটা টপিক নিয়ে পড়াবো সেটা না, আমি তোমাদেরকে বলতেছি যে এখান থেকে কি পড়া লাগবে, তুমি শুধু এই টপিকগুলো খুঁজে খুঁজে পড়বা। এবং এখানে কিছু ক্লু দিচ্ছি, যে ক্লুগুলা তুমি জানো কি না বা জেনে না থাকলে জানবা। এইভাবে আমাদের কমপ্লিট ক্লাসগুলোতে আমরা শর্টলি কীভাবে আগাবো সেই টেকনিকগুলো আমরা দেখাবো, খুব ইম্পর্টেন্ট, যেগুলো তুমি হয়তো আগে জানতাও না, ওকে। কর্মমুখী রসায়ন 5ম অধ্যায়, হ্যাঁ, আসলে এই অধ্যায়গুলা আমরা সবচেয়ে কম পড়ছি, তাই না? আমাদের ম্যাক্সিমাম জায়গায় ইউটিউব ভিডিওগুলোও আমরা পাই না, এখানকার যেহেতু 6 বছর যাবৎ ছিল না, এখানকার পড়াগুলোর মধ্যে আমাদের কাছে অনেক সময় ফালতুই মনে হয়, কিন্তু মনে রাখবে যে এখান থেকে অনেক হাই ভোল্টেজ কোশ্চেনও করা যায়, স্পেশালি এই পার্ট থেকে। কেন? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটাকে বোঝার জিনিস আছে স্যার, এখানে একটা মজার কেমিস্ট্রিও আছে, এগুলো পারতে হবে, বুঝতে হবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এগুলো প্রিজারভেটিভ ইজি, তবে অ্যান্টিঅক্সিডেন্টটা ইম্পর্টেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কীভাবে বিক্রিয়া করে খাবারকে প্রিজার্ভ করে সেটা তোমার জানা লাগবে, কোনটা প্রাকৃতিক প্রিজারভেটিভ, কোনটা কৃত্রিম ফুড প্রিজারভেটিভ, এবং কোনটা তোমার কৃত্রিম প্রিজারভেটিভের মধ্যে কোনগুলো তিন প্রকার মধ্যে কোনটা কোন জায়গায় পড়ে, অ্যান্টিমাইক্রোবায়াল কোনটা, হ্যাঁ, যেমন এগুলো খুব ইম্পর্টেন্ট। খাদ্য নিরাপত্তা কি কি পয়েন্ট আছে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, রিডিং দিলেই হয়ে যায়। টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, মেহেদি, এদের কেমিক্যাল কম্পোজিশন কি, ক্রিম লোশন কি দিয়ে তৈরি, পাউডার কি দিয়ে তৈরি, লিপস্টিক, আফটার শেভ লোশন, এগুলোর মূল উপাদানগুলো পড়তে হবে। স্পেশালি টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার বিক্রিয়া সহ, কেন কাচের ক্ষয় কিভাবে হয় না হয় এগুলো পড়া লাগবে। তবে আমি খুব গুরুত্ব দিচ্ছি তোমার এই জায়গাটা, এখানে আমাদের কিছু শেখার আছে। এবং আমার কাছে মনে হয় যে তোমাদের এই টপিকটা ম্যাক্সিমামই পড়া যাবে না। আমাকে একটু কমেন্টে জানাও তো, এইটা তোমরা কে কে ভালো মতো বুঝো, কলয়েড, সাসপেনশন, কোয়াগুলেশন, এই যে বিষয়গুলো, হ্যাঁ, ইমালশনের স্থায়িত্ব, এই বিষয়গুলো কে কে বুঝো আমাকে একটু কমেন্টে একটু জানাও, দেখি তোমাদের একটু অবস্থা একটু জানি। আমাকে একটু জানাও যে তোমরা এখানে কে কে এই টপিকটা একটু বুঝো।
জানা থাকো আমি আগেতে থাকি, সো টাইম নষ্ট করে যাবে না, টাইম খুবই কম। দেখো তৃতীয় অধ্যায়ের একটা প্রবলেম, আমরা একটা টপিক আনি, তোমাদেরকে একটু বুঝাই যে আসলে আমরা কিভাবে পড়াগুলা শেখাবো। মেইন প্রশ্ন আমি চলে গেলাম ডাইরেক্ট, অলরেডি সিলেট বোর্ড 2016-তে আসছে, ঠিক আছে, সিলেট বোর্ড 2016-তে আসছে। এখানে শ্রেণী এবং পর্যায় দেওয়া, লেখা মনে বোঝা যাচ্ছে না, একটু গাঢ় করে দিই। এখানে শ্রেণী লেখা, এখানে পর্যায়, এখানে দ্বিতীয়, চতুর্থ, 2A, 4A, 6A, এটা Z, X, এটা M। দেখা যাচ্ছে তো সবকিছু ক্লিয়ার তো? ওকে, দেখো এখানে প্রশ্নটা কি করছে, MX2 যৌগটি পানির সাথে বিক্রিয়ায় উৎপন্ন করে কি? এই যে একটা প্রশ্ন তুমি দেখলা, ধরো এই একটা বেসিক, খুব ইম্পর্টেন্ট একটা বেসিক। এম কে এখানে চতুর্থ পর্যায়ে দ্বিতীয় গ্রুপে, মানে 2 নম্বর গ্রুপে কে থাকে? ক্যালসিয়াম। তারপরে এক্স হচ্ছে এখানে কি, এটা কার্বন, সো ক্যালসিয়াম কার্বাইড যৌগটি পানির সাথে বিক্রিয়াকে উৎপন্ন করে। এই একটা প্রশ্ন দেখলো বোর্ডে, খেয়াল করো, আমি কয়েকটা প্রশ্ন তোমাকে বোঝাচ্ছি। ক্যালসিয়াম নাইট্রেট পানির সাথে বিক্রিয়া করে, এইটা কি? বোর্ড কোশ্চেন। তারপরে খেয়াল করো, এরপরে দেখো একটা ধাতুই হবে, কারণ আয়নিক যৌগে নাইট্রোজেনের সাথে মেটালই বসবে, যার যোজনী 2, মেটাল নাইট্রেট, ধরো ম্যাগনেসিয়াম নাইট্রেট, কথার কথা পানির সাথে বিক্রিয়া করে, এটা কি? ঢাকা বোর্ড 2022। এই যে প্রশ্নগুলো, তাপীয় বিযোজনের ক্রম, তারপরে ধরো কোনটা দ্রাব্যতা, এই সব বিষয়গুলো আমাদেরকে অনেক ভাবায়, সিরিয়াসলি আমাদেরকে এগুলো অনেক ভাবায়। কেন? কোনটা যে আর্দ্র বিশ্লেষণ, কোনটা যে দ্রাব্যতা, এগুলো আমাদের প্যাচ সৃষ্টি হয়। কোনটা দ্রাব্যতা, কোনটা আর্দ্র বিশ্লেষণ, এগুলো আমাদের অনেক সময় আমরা প্যাচে পড়ে যাই। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমি একটু তোমাদের বলি। আচ্ছা দেখো এখানে একটা কথা হচ্ছে হাইড্রোলাইসিস, প্লিজ খেয়াল করো, খুব মনোযোগ দিও। হাইড্রোলাইসিস মানে কি? মানে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। পানিজনিত ঘটনা কিগুলো একটু খেয়াল করো। আর্দ্র বিশ্লেষণ, একটা হচ্ছে হাইড্রেশন, একটা হচ্ছে হাইড্রেশন মানে পানির যোজন, লিখলাম না। আর একটা হচ্ছে ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন মানে নিরোধন বা পানির বিয়োজন। আর একটা হলো সলভেশন। দেখো এইখানে 4টা পয়েন্ট ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ওকে, খেয়াল করো কি, তোমরা কি জানো কি না হাইড্রোলাইসিস, আর্দ্র বিশ্লেষণ, এটাও পানির সাথে ঘটনা। হাইড্রেশন, এটাও পানির সাথে ঘটনা। ডিহাইড্রেশন পানির রিলেটেড বিষয়। সলভেশন পানি হতে পারে, অন্য কোনো দ্রাবকও হতে পারে। যখন তুমি কোনো লবণ বা কোনো যৌগ পানির সাথে বিক্রিয়া করবা, পানির সাথে বিক্রিয়া করে বন্ধন ভেঙে যায়, কোনো যৌগ ভেঙে যায়, ওটাকে আমরা আর্দ্র বিশ্লেষণ বলি। এটা একটা কেমিক্যাল রিয়েকশন, মনে রাখবা, এটা একটা কেমিক্যাল রিয়েকশন। হাইড্রেশন কখনো কখনো বিক্রিয়া হবে, কখনো কখনো এটা ভৌত পরিবর্তন হবে। যেমন ধরো তুমি সোডিয়াম ক্লোরাইড নিলা, লবণ নিলা, সলিড, তুমি পানিতে দিলা, কি মনে হয় এটা কি হবে? কি ঘটতে যাচ্ছে বলো? এখানে যেটা ঘটতে যাচ্ছে, অনেকে ভুল বুঝে, বলে যে এইভাবে, স্যার সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, পানি ভেঙে OH মাইনাস H প্লাস। তার মানে তুমি কি মনে করো যে লবণ পানি খেলে সেটা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার হয়ে যায়? মানে স্যালাইন খেলে কি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হয়ে যাবে? তার মানে এখানে কোনো রাসায়নিক হচ্ছে না। তরকারি রান্না করতেছো বা রান্না করা জানো তোমরা, লবণ পানি সেখানে থাকে, ডালে থাকে, তরকারি থাকে, টক বোগাচ্ছে আগুনের তাপে, তারপরেও কিন্তু অ্যাসিড আর ক্ষার তৈরি হচ্ছে না। কেননা আয়নিক বন্ড অনেক স্ট্রং, এখানে এটা হাইড্রোলাইসিস হয় না, এখানে এটা হয় যেটা সলভেশন বা হাইড্রেশন। ক্যাটায়ন দিয়ে যখন নাকি পানি বেষ্টিত হবে, সারাউন্ডেড হবে, সোডিয়াম প্লাস তার চতুর্দিকে পানির নেগেটিভ প্রান্ত ঘিরে ধরে, এবং ক্লোরাইড মাইনাস তার চতুর্দিকে পানির পজিটিভ প্রান্ত ঘিরে ধরে, এটা কেন বলি? এক ধরনের হাইড্রেশন।
এটা কোনো বিক্রিয়া না, এটা ভৌত পরিবর্তন, জাস্ট দুইটাকে দূরে সরানো, সলিড লবণকে গলায় ফেলা, এবং পানি যদি সব বাষ্পীভূত হয়েও যায় লবণ কিন্তু পড়ে থাকবে। এটা কোনো রিয়েকশন না, দ্রাব্যতা বা সলভেশন বা হাইড্রেশন এক্ষেত্রে বিক্রিয়া না। বিক্রিয়া হতে পারে যেমন ধরো এটা হতে পারে দুর্বল একটা হতে পারে, যেমন কপার সালফেটের সাথে 5 অণু পানি যদি দাও, কপার সালফেটের সাথে 5 অণু পানি যুক্ত হয়ে যায়, এটাও হাইড্রেশন। কিছুটা বিক্রিয়ার ধরনের বন্ড হয় আর কি, কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেশন বন্ড বলে বা ভ্যান ডার ওয়াল ফোর্সও বলে। এটাও বিক্রিয়া ধরে না, আবার ধরে এরকম। তবে হাইড্রেশনের বিক্রিয়া যদি বলো, মূলত এটা একটা বিক্রিয়া বলতে পারো যে যদি ইথিনের সাথে পানি দাও ইন প্রেজেন্স অফ H2SO4, দেন এটা ইথানল হয়, দেন এটা কি হয়, ইথানল হয়। সো এটা একটা বিক্রিয়া, এই হাইড্রেশন একটা বিক্রিয়া। ডিহাইড্রেশন, নিরোধন, জাস্ট উল্টাটা, এখান থেকে পানি সরাই দাও, এখান থেকে পানি সরাই দিলে কি হয়, যেমন ধর আমি যদি এভাবে দেখাই, CH2 ইথানল H, তুমি জাস্ট এখান থেকে এই পানির অণু সরাই ফেললা, কি থাকে, দেন এটা এখানে আসলো, এটা এখানে আসলো, ডাবল বন্ড ইথিন হয়ে গেল। সো এটা কিন্তু একটা বিক্রিয়া, ডিহাইড্রেশন। সলভেশন আর হাইড্রেশন একই। তো হাইড্রোলাইসিস তাহলে কি, হাইড্রোলাইসিস হলো স্যার যেটা রাসায়নিক বিক্রিয়া করবে, অর্থাৎ তুমি যদি এখানে এই যে প্রশ্নটা, এখানে কি M কি, ক্যালসিয়াম, এরপরে C কি, কার্বন, তাহলে ক্যালসিয়াম কার্বাইড তুমি যদি নাও, বন্ডটা হচ্ছে এরকম, ট্রিপল বন্ড, দিস ইজ ক্যালসিয়াম, রাইট। তাহলে এখানে তুমি যদি পানি দাও তাহলে কি হয় স্যার, দেখেন কি হয়, পানি দিলে হাইড্রোলাইসিস হবে, মানে পানিতে বন্ধন ভেঙে যায়। তো তুমি এখানে যদি দাও, এটা এইভাবে ভেঙে যাবে, ভেঙে গেলে H+OH- H+OH- ক্যালসিয়াম 2+, এই। তাহলে এটা এখানে লেগে গেলে কি হয়, ইথাইন C2H2, ইথাইন হয়, আর কি হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়। হাইড্রোলাইসিস, কারণ বন্ধন ভেঙে গেছে, সো একটা বিক্রিয়া। তাহলে এখানে যৌগিক পানির বিক্রিয়া উৎপন্ন করে কোনটা, ইথাইন, রাইট। এখানে ক্যালসিয়াম নাইট্রাইট, পানিতে বিক্রিয়া করলে ক্যালসিয়াম ভেঙে যাবে, নাইট্রাইট 3-, এটা ভেঙে গেল, যৌগটা ভেঙে গেল, পানীয় হাইড্রোলাইসিস কিন্তু এটা আর্দ্র বিশ্লেষণ, মানে পানিতে ভেঙে যাচ্ছে। OH-, আমি সমতা করতেছি না, H+ 3টা, এটা যেহেতু 3-, এই জন্য 3টা দিলাম, আমি সমতা করতেছি না, এটা হবে অ্যামোনিয়া, এটা হবে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই ক্ষেত্রে XX-টা কি হবে বলো, দেখতেই পারতেছো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অলরেডি তুমি দেখাচ্ছ, সো অ্যামোনিয়া। এই যে হাইড্রোলাইসিস এবং হাইড্রেশন দুটোর ডিফারেন্স, এটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি বোর্ড কোশ্চেন কীভাবে পারবা। ধরো এটাও মেটাল নাইট্রেট, ধরো মেটালটা দ্বিতীয় গ্রুপের, যেহেতু আমি ধরো ম্যাগনেশিয়ামই ধরলাম, ম্যাগনেশিয়াম নাইট্রাইট, এটা যদি পানিতে দাও এটাও হাইড্রোলাইসিস হবে, বিক্রিয়া যেহেতু হয়েছে, ভেঙে গেলে কি হয়, ম্যাগনেশিয়াম 2+ অ্যান্ড 3- নাইট্রাইট। তো পানি ভাঙলে 3টা প্রোটন এখানে আসবে, 2টা হাইড্রোক্সাইড এখানে যাবে, ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আর কি, অ্যামোনিয়া। ক্ষার ধর্মিতা প্রদর্শন করে কে, বি এর জন্য প্রযোজ্য, বি মানে গ্যাস দেখাচ্ছে, অ্যামোনিয়াকে দেখাচ্ছে, ক্ষার ধর্মিতা দেখাবে, ওকে। ত্রিকোণীয় পিরামিড, সেটাও ঠিক আছে, স্থূল গঠন করে, এটাও ঠিক আছে, 1, 2, 3 সবই সঠিক, ওকে। তুমি একটু সাড়া দিও, বুঝতেছো কিনা। তাপের বিয়োজন ক্রম কোনটা, মানে তাপ দিলে ভাঙবে, যেমন ধরো আমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি হিট দিই, তাহলে কি হবে, এটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড হবে আর কার্বন ডাইঅক্সাইড হবে, এটাকে বলে তাপীয় বিয়োজন। কোনটা দ্রুত ভাঙবে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ফাজান্সের রুলটা আনি, হ্যাঁ, যেটা আয়নিক ধর্ম বেশি সেটা বেশি তাপ লাগে, যেটার আয়নিক ধর্ম কম তার কম তাপ লাগে। এই ক্ষেত্রে ক্যাটায়ন যদি ছোট হয়, বেরিলিয়াম হলো ছোট 2+, কার্বনেট হলো বড় 2- বড়, তো এটা অল্প তাপে ভেঙে যায়, পোলার আয়ন ধর্ম আছে এটা এদিকে, আর এক্ষেত্রে বেরিয়াম আকারে বড়, তাহলে প্রথমটাই সঠিক আছে, এটাই। এরপর দেখো দ্রাব্যতার ক্রম, এই ক্ষেত্রে আমাদের একটা ঝামেলা হয়ে যায়, ডিউতে আসছিল এটা। এই ক্ষেত্রে কি ঝামেলা হয়ে যায়, আমরা যদি সে ফাজান্সের রুলের আলোকেই করতে যাই, যে এটার মধ্যে ক্যাটায়ন যেহেতু ছোট, এটার মধ্যে আয়নিক ধর্ম কম, সমযোজী ধর্ম বেশি, আর এটার মধ্যে ক্যাটায়ন যেহেতু বড়, আয়নিক ধর্ম বেশি, সো এটার দ্রাব্যতা বেশি আমরা মনে করতেছি, কিন্তু না, বরং সবচেয়ে বেশি দ্রবণীয়তা কোনটা, সবচেয়ে বেশি দ্রবণীয়তা হবে এইটা,
বিমাকে স্ট্রনসাম এখানে দেয় নাই, ওকে। তাহলে বেরিয়াম সালফেট দ্রাব্যতা সবচেয়ে বেশি, অথচ এটা কিন্তু আয়নিক না। তাই দ্রাব্যতা কেন বেশি হলো? কারণ ক্যাটায়ন এখানে ছোট, ক্যাটায়নটা এখানে ছোট, সালফেট এখানে কি বড়। আমরা জানি আয়নিক যৌগে কি থাকে, ল্যাটিস এনার্জি থাকে। কি থাকে স্যার? ল্যাটিস এনার্জি। আবার পানিতে যখন গিয়ে মিশে, পানিতে গিয়ে মিশে বেরিলিয়াম হলো ছোট, কার্বনেট সালফেট হলো বড়। আবার এখানে বেরিয়াম বড়, সালফেট বড়। তো দেখো আমাদের যখন নাকি আমরা আকারকে বড় করি, ক্যাটায়ন হোক বা যেই হোক, আকারকে বড় করি, সালফেট তো সেম, এখানে এটাও সালফেট, এটাও সালফেট, সো সালফেটকে আমি চিন্তা করতেছি না। দ্রাব্যতার কথা যখন বলবা তখন হাইড্রেশনের কথাটা আসবে। পানি কিভাবে তাদেরকে টান দিয়ে ছোটাবে। এখন দেখো যে এইটা পানির কাছে আর এটা পানি থেকে অনেক দূরে, দুইটা শক্তি এখানে, ল্যাটিস এনার্জি এবং হাইড্রেশন এনার্জি। তো যখন নাকি ক্যাটায়ন ছোট হয় তখন সেখানে ল্যাটিস এনার্জিও বাড়ে, হাইড্রেশন এনার্জিও বাড়ে। আবার ক্যাটায়ন যখন বড় হয়, দূরত্ব বাড়ে, তখন ল্যাটিস এনার্জিও কমে, হাইড্রেশন এনার্জিও কি কমে। কিন্তু ল্যাটিস এনার্জি কমতে কমতে হাইড্রেশন এনার্জি বেশি কমে যায় যদি ক্যাটায়ন বড় হয়। এই জন্য এটা অদ্রবণীয়। ল্যাটিস এনার্জি যতখানি কমে, হাইড্রেশন এনার্জি তার চেয়ে বেশি কমে যায়। কেন? বিশাল ক্যাটায়ন পানি ক্যাপচার করতে পারে না, ধরতে পারে না, কিন্তু ছোট্ট ক্যাটায়ন পানি খুব দ্রুত তাকে ক্যাপচার করতে পারে। এই কারণে হাইড্রেশন এখানে বেশি, ল্যাটিস এখানে কম। হাইড্রেশন বেশি হলেই পানিতে দ্রবণীয়। তো এই যে বেসিকগুলো, এটা যদি না জানো তুমি বোর্ড কোশ্চেন কিন্তু পারবে না। এটা ডিউতে আসছিল, যদিও এই ধরনের প্রশ্ন বোর্ডে আসতে পারে। আচ্ছা, সো ওই সেম বেসিক দেখো, চতুর্থ একটা ম্যাথ। এই ম্যাথটা যদি আসে, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা এত মোলার হলে পিএইচ কত, তুমি নিশ্চয়ই ক্যালকুলেটর নিয়ে বসবা। মনে রাখবো এক টেকনিক, মাইনাস লগ অফ যখন এইচ প্লাস, মানে তুমি এই ডাটাটা বসাবা 3.5, মানে এই ডাটাটা মাইনাস লগ অফ 3.5 ইন্টু 10⁻⁻⁴। দেখো তুমি ক্যালকুলেশনের দরকার নেই, এইখানে যে ডিজিট থাকবে তার থেকে এক কম হবে, সামথিং দশমিক 4, সো 3 পয়েন্ট সামথিং। ব্যাস, খুব দ্রুত অ্যান্সার হয়ে গেল। সো এই টেকনিকগুলো তোমাকে জানতে হবে। তোমাদের ম্যাক্সিমাম এই টেকনিকগুলো হয়তো বা জানো না, কেউ হয়তো জানো। আচ্ছা, এবার আসো আমরা পঞ্চম অধ্যায়, যেটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এখন, পঞ্চম অধ্যায় কলয়েড কোয়াগুলেশন সাসপেনশন। এটা খুব ইম্পর্টেন্ট। তুমি ধরো বিকার নিলা, এখানে তোমার ধরো কণাগুলো আছে, ধরো কণার সাইজ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা খেয়াল করো। কলয়েডের কণা 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটারের মধ্যে হবে কণার সাইজ। হ্যাঁ, তা থেকে একটু বড় যারা, তার 500 ন্যানোমিটার বড় হলেই সেটা সাসপেন্ডেড হয়, গ্র্যাভিটির কারণে নিচে পড়ে যায়, গ্র্যাভিটির কারণে নিচে তলানিতে পড়ে যায়। আর এটা ছোট, এত ছোট যে তলানিতে পড়ে না। কেন পড়ে না তার ব্যাখ্যা আমরা দিব আজকে। আর ট্রু সলিউশন যেটা, সেটা একেবারে ধরো সোডিয়াম প্লাস, ক্লোরাইড মাইনাস, প্রকৃত দ্রবণ যেটা, এটা একবারে একটা আয়নের সাইজ আর একটা পরমাণুর সাইজ, যেটাকে আমরা চোখে হয়তো দেখবো না, এটা একদম ক্লিয়ার সলিউশন হয়। তাহলে আমরা জানি দ্রবণ একটা সমসত্ব, একটা অসমসত্ব। সমসত্ব মানে পুরোপুরি মিশে যায় সব অংশে, আর অসমসত্ব মানে মিশবে না। এই অসমসত্ব দ্রবণকে আমরা কলয়েড হিসেবে বলি, সাসপেনশন হিসেবে বলি। কলয়েডটাও অদ্রবণীয়, সাসপেনশনটাও অদ্রবণীয়। কিন্তু কলয়েড যে অদ্রবণীয় তাকে আমাদের কাছে মনে হয় দ্রবণীয়। আমাদের কাছে কি মনে হয় স্যার? দ্রবণীয় মনে হয়। যেমন একটা উদাহরণ দিই আমরা, ধরো দুধের ক্ষেত্রে তুমি জানো যে এখানে লিপিড থাকে, চর্বি থাকে, 8% ফ্যাট থাকে। তো এই যে ফ্যাটগুলা আমরা কখনো দেখি না। দুধের দ্রবণটা দেখলে আমাদের কাছে এমন মনে হয় যে এইটা একটা পরিষ্কার সাদা দ্রবণ, দেখা যায় না কিন্তু একটা সাদা দ্রবণ, কোনো মানে ছানা বা আমরা এগুলো দেখি না। এই যে অদ্রবণীয় জিনিসটা, একটা পেইন্ট তুমি আনছো, রং করবা, রঙের মধ্যে তুমি অনেক যেন সলিড ম্যাটেরিয়াল থাকে যেগুলো আমরা জানি না, দেখি না, আমাদের কাছে মনে হয় একটা, কিন্তু এটা আসলে অসমসত্ব, তাই না? কুয়াশার মধ্যে ধুলাবালি ঘুরতেছে, তো ধুলাবালি যে ঘুরতেছে সলিড কণা আমরা চোখে দেখি না, মনে হয় সাদা, এই যে শীতকালে এখন সাদা একটা কিছু, যে যেটা দ্রবণীয় না, যেই মাধ্যমে কণাগুলা
ভাসমান মানে আছে, মাধ্যমটা ডিসপার্সড মিডিয়াম, বিস্তারিত মাধ্যম, আর কণাগুলো ডিসপার্সড পার্টিকেল বা ম্যাটার। তো এটা অদ্রবণীয়, অথচ আমাদের কাছে মনে হচ্ছে দ্রবণীয়। দুধের দ্রবণ বলো, অথবা পেইন্ট বলো, মাখন বলো, অ্যারোজল বলো, সল বলো, মানে এসব বললে অবশ্য বুঝো না তোমরা, এবার উদাহরণ দিলে ভালো হয়, যে মশারির স্প্রে, আমাদের কুয়াশা, হ্যাঁ, তারপরে এই যে তোমার দুধ, এই যে এগুলা চর্বিগুলা কিন্তু পানিতে মেশার কথা না। এখানে ম্যাক্সিমামই পানি, তা আমাদের চর্বি ভাসমান, তো চর্বি আমরা দেখতেছি না। এই যে অসমসত দ্রবণটা বা অদ্রবণ মানে মিশ্রণীয় না, এরপর আমাদের কাছে মনে হচ্ছে যে মিশ্রণ, এইটাকেই বলে কলয়েডের সুস্থিতি মানে স্থিতিশীলতা। সাসপেন্ডেড যেটা বড় ভারী কণা, সেটা তো চোখে দেখা যায় বালি তলায় পড়ে থাকে, যেমন রক্ত একটা কি সাসপেন্ডেড হিসেবে থাকে, সাসপেনশন একটা উদাহরণ, রক্ত, লোহিত রক্তকণিকা বা এগুলা ভারী, এটা আস্তে আস্তে নিচে তলানিতে পড়ে, তো যদি ফ্লোয়িং না হয়। কিন্তু 2 থেকে 500 ন্যানোমিটারের মাঝে যে কণাগুলো, এটা এত ছোট খালি চোখে দেখাও যায় না, আবার এরা তলানিতে পড়েও না। তো এইভাবে দেখলে মনে হয় তারা মিশ্রণীয়, অথচ তারা মিশ্রণীয় না। কেন? ওই জিনিসটাকে বলে কলয়েডের স্ট্যাবিলিটি বা সুস্থিতি। তাহলে সুস্থিতিটাকে ব্যাখ্যা করতে গেলে আমাদের কাছে ব্যাখ্যা চাই যে কেন তাকে এরকম মনে হয়, সে অমিশ্রণীয়, সে অদ্রবণীয়, দুধের মধ্যে চর্বিগুলো অদ্রবণীয়, কিন্তু তাকে আমরা দেখি না কেন। হ্যাঁ, তুমি লেবুর রস দাও, 1 ফোঁটা লেবুর রস দাও, দেখবা যে দুধটা ফেটে গেছে, মানে কি ছানা বের হয়ে গেছে, পানি থেকে আলাদা হয়ে গেছে। এই যে বিষয়টা কিভাবে হলো, হ্যাঁ, এটা আমাদের পরীক্ষায় আসে। তো এই হিসেবে দেখো যে পানিতে ময়দার মিশ্রণকে কি বলে, এই যে প্রশ্নগুলো, দুধ হচ্ছে এক ধরনের ইমালশন, মানে কলয়েড অনেক ধরনের হয়। যদি সবই লিকুইড হয় তাকে ইমালশন বলে, যদি বিস্তারিত মাধ্যম লিকুইড এবং কণাগুলি যদি সলিড হয় তাকে সল বলে। তারপরে এইভাবে জেল, সল, ইমালশন, এগুলো সবই হচ্ছে কলয়েডের ক্লাসিফিকেশন। অ্যারোজল যদি সব গ্যাসীয় হয়, গ্যাসের মধ্যে সলিড কণা যদি ভাসে, এই যে এগুলো সবগুলোকেই কলয়েড বলা হয়। তাহলে এই কলয়েডটা দেখো আমাদের পরীক্ষা কতবার আসছে এর আগে, এই যে অ্যারোজলের বিস্তার মাধ্যম কোনটি, হ্যাঁ, যেগুলো আমরা এখন আমার কারণটা আমরা আসলে শিখতে চাচ্ছি। কারণটা একটা সৃজনশীল দেখো, আমরা এখানে চলে যাই যেহেতু সময়টা কম। এই যে দেখো কলয়েডের সুস্থিতির কারণ, ঢাকা বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2019-এ কি আসছে, কুমিল্লা 2019-এ আসছে এ পাত্রের কলয়েড কণার সময় জমাট না বাঁধার কারণ ব্যাখ্যা সহ জমাট বাঁধার কৌশল বিশ্লেষণ করো। এখন জমাট না বাঁধার কারণ কি, কলয়েড কেন জমাট বাঁধে না, যে অদ্রবণীয় সে কেন জমাট বেঁধে পড়ে যাচ্ছে না, এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, অথবা এটা সেম কোশ্চেন। তাহলে আমরা দুধের এটা দিয়ে উদাহরণ দিই, যেমন ধরো সব একই প্রশ্ন আসলে, নদীর পানি ঘোলায় কেন কোয়াগুলেশন আছে, আসতেছে এখানে। আচ্ছা, ধরো এই যে আমার পুরোটা একটা সারফেস, যেখানে এটা হলো ফ্যাট, দুধের ভিতরে ফ্যাট, ধরো পুরোটা একটা দুধের দ্রবণ। আমরা জানি দুধের মধ্যে প্রোটিন থাকে কি, কেজিন প্রোটিন, তাই না, কেজিন প্রোটিন থাকে, এটা এমসিকিউতে আসে। এগুলো সব ফ্যাট, পানিতে ভাসমান। পানিতে ভাসমান বলতে কি বোঝাচ্ছি, মানে পুরোটাই ধরো পানিতে এই চর্বি কণাগুলো ভাসমান, ভাসতেছে, কিন্তু মিলে যাচ্ছে না। হ্যাঁ, মিলে যাচ্ছে না, মিলে গেলেই তো ছানা হয়ে গেল, আলাদা হয়ে গেল। তাহলে মিলে যাচ্ছে না কেন, এটা দেখে আমরা বুঝতে পারি না, উই ক্যান্ট রিয়েলাইজ, আমরা অনুধাবন করতে পারি না যে এত ছোট একটা, ধরো 2 ন্যানোমিটার, এটা আমরা দেখতেও পাই না। আবার এরা যদি মিশে যেত তাহলে হয়তো আমরা দেখতাম, কিন্তু সেটা আমাদের হচ্ছে না, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, মিশেও যাচ্ছে না। এই যে না মিশে এভাবে থাকাটা, এটাকে বলা কলয়েডের স্থিতি, স্ট্যাবিলিটি। আচ্ছা, 3টা কারণ, যারা দ্রাবক আকর্ষিত দ্রাবক তাদেরকে ধরে রাখে, এটা একটা বিষয়। যেহেতু ফ্যাট, এটা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, কেজিন আছে, এটা আসলে ওইভাবে কি হবে না স্যার, এটা আসলে ওইভাবে পানিতে দ্রাবক আকর্ষণ হিসেবে থাকতেছে না। দ্বিতীয়ত হচ্ছে ব্রাউনিয়ান মোশন, এলোমেলো ঘূর্ণন। ধর এখানে পানির লেয়ার একরকম, এখানে পানির লেয়ার আরেক রকম, পানির অণুগুলার এখানে ঘনত্ব একটু বেশি, ধরো ঘুরতে ঘুরতে এখানে বাড়ি খায়, এখানে সে আসে, এখানে বাড়ি খায় আবার এখানে আসে, এখানে বাড়ি খায় আবার ওখানে যায়। এই এলোমেলো যে চলাচল, এটাকে বলে ব্রাউনিয়ান মোশন। যদি একটু বড় হইতো তাহলে গ্র্যাভিটি কাজ করতো, নিচে পড়ে যেত,
কিন্তু ছোট হওয়ার কারণে গ্র্যাভিটি এখানে কাজ করবে না এবং তার মধ্যে মোশন কাজ করতেছে। পানির মধ্যে এক জায়গায় সে দ্রাবক অণু দ্বারা বাড়ি খেয়ে আরেক জায়গায় দ্রাবক অণু দ্বারা বাড়ি খেয়ে এলোমেলোভাবে চলাচল, এটাকে বলে ব্রাউনিয়ান মোশন। এই মোশনগুলোর কারণে সে তলানিতে পড়তেছে না, গ্র্যাভিটি তার উপর কাজ করতেছে না এই মোশনটার কারণে। কিন্তু সাসপেন্ডেড যে পার্টিকেল সে আকার একটু বড় হলে সে তখন গ্র্যাভিটি পড়ে যায়। ওকে, আরেকটা কারণ হলো তাদের মধ্যে একই চার্জের উপস্থিতি। একই চার্জের উপস্থিতি বলতে তোমরা জানো লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি থাকলে তার যে চেইন এখানে লাস্টের দিকে কি থাকে, কার্বক্সিলেট আয়ন থাকে, রাইট? কার্বক্সিলেট আয়ন থাকে। লিপিড এবং প্রোটিনের একদম শেষ প্রান্তে কী থাকে, কার্বক্সিলেট আয়ন থাকে। তাহলে আমাদের এখানে এই যে লিপিড এবং প্রোটিন, কেজিন প্রোটিনটা যে আছে সেখানে চর্বিতে এই কার্বক্সিলেট আয়ন থাকে। এখন এখানে যা দেখতেছো সেম কন্ডিশন কোথায়, এখানেও। এটাকে সরাই দিই, এই দুইটা দিয়ে বুঝে আপাতত। ধরো এই লিপিড যেটা বা ফ্যাট যেটা, তার মধ্যে যে কেজিন প্রোটিন তার এখানে কার্বক্সিলেট আয়ন শেষ প্রান্তে পানির দিকে থাকে। কেন? এখানে পানিতে কি থাকে, পানিতে H+ থাকে। H+-এর দিকে কার্বক্সিলেটটা প্লাস আর মাইনাসের আকর্ষণ এভাবে থাকে, রাইট? এই চর্বি কণাটা পারতো এটার সাথে মিলে যেতে, পারতো এটার সাথে এটা মিলে যেতে পারতো, কিন্তু মিলতেছে না। দুইটা কারণ তো বললামই, দ্রাবক তাকে ধরে রাখতেছে এক, দ্বিতীয়ত এটা পুরোটা একটা ব্রাউনিয়ান মোশনে আছে। ব্রাউনিয়ান মোশন এভাবে বাড়ি খেয়ে চলতেছে। বাড়ি খাওয়ার কারণে গ্র্যাভিটি তাকে নিতে পারতেছে না এবং অনেক ছোট, গ্র্যাভিটিও কাজ করতে পারতেছে না বেশি ছোট হওয়ার কারণে। তৃতীয় হলো সেম চার্জের উপস্থিতি বিকর্ষণ করতেছে। যখনই এটা সামনে যেতে নেয় তখনই এই মাইনাস এবং এই মাইনাস পরস্পরকে বিকর্ষণ করে দূরে ঠেলে দেয়। আন্ত অণু বিকর্ষণ, যেটা আন্ত অণু বিকর্ষণের কারণে এটা মিলতে পারে না। এই যে তিনটা রিজন বললাম, এক ব্রাউনিয়ান মোশন, এলোমেলোভাবে ছোট আকার হওয়ার কারণে গ্র্যাভিটি কাজ করে না, দ্রাবক অণুর দ্বারা সংঘর্ষে লিপ্ত হয়ে বাড়ি খেয়ে এদিক সেদিক চলাচল করতেছে। দ্বিতীয়ত দ্রাবক অণু তাকে আকর্ষণ করতেছে, এখানে মাইনাসকে প্লাস দ্বারা আকর্ষিত হচ্ছে। তৃতীয়ত সেম চার্জের উপস্থিতি তাদেরকে বিকর্ষণ করে ঠেলে দিচ্ছে, এই জন্য চর্বির কণাগুলো মিশতে পারতেছে না। আর এই কারণে তারা দূরে দূরে থাকে। আর এই ছোট্ট কণাকে খালি চোখে দেখা যায় না, তখন আমাদেরকে মনে হয় যে এটা একটা সমশত দ্রবণ, দেখে মনে হয় যেন মিশে গেছে, আসলে এটা মিশেই নাই। তাহলে এটাকে বলে কলয়েডের কি, সুস্থিতি। তাহলে এটাকে আমরা নষ্ট করব কিভাবে? নষ্ট করব যদি এখানে আমরা একটু লেবুর রস দিয়ে দিই। লেবুর রসে কি থাকে, H+ থাকে। প্রচুর পরিমাণে যদি H+ দাও তাহলে H+ এখানে এসে এই মাইনাসকে নিউট্রাল করে দেবে। কি করে দেবে? নিউট্রাল করে দেবে। নিউট্রাল যদি করে দাও, চার্জ যদি ডিসচার্জ করে দাও, তাহলে এখন তোমরাই বলো যে এখানে কি আর বিকর্ষণ থাকবে না। তখন তারা সব মিলে যাবে, তখন তারা সব কি হবে, মিলে যাবে। মিলে ওই যে চর্বি দানা ভেসে উঠবে, পানি থেকে আলাদা হয়ে যাবে। এই যে মিলে যাওয়াটা, এটাকেই বলা হয় কি স্যার, কোয়াগুলেশন। এটাকে বলা হয় কোয়াগুলেশন। কাদার পানি, এখানে একটা কোশ্চেন দেখছিলাম, নদীর ঘোলা পানির সমুদ্রে পরিষ্কার হয় কেন? নদীর ঘোলা পানিতে পলি থাকে, মাটি থাকে, কাদা মাটি থাকে। ওখানে তোমার যখন পানিতে, সমুদ্রের পানিতে গিয়ে পড়ে, সমুদ্রের পানিতে কি থাকে, ইলেকট্রোলাইট মানে কি, কোনো না কোনো আয়ন আছে। তো ওইখানে পড়ার সাথে সাথে কি হয়, এই যে ডিসচার্জ হয়ে যায়। যেমন দুধের মধ্যে দেখলা কার্বক্সিলেট আয়ন ডিসচার্জ হয়ে যাচ্ছে, এখানেও ডিসচার্জ হয়ে তারা দলা পাকে কোয়াগুলেশন হয়ে ভারী হয়ে তলানিতে চলে যায়। এই সময় বাংলাদেশে একটা বদ্বীপ, এই কোয়াগুলেশনের রেজাল্ট, তাই না? এই সমুদ্রে মোহনায় এসে মিলে মাটি জমতে মাটি হয়ে যায়, এটা কোয়াগুলেশনের রেজাল্ট। আচ্ছা, তাহলে এইভাবে অনেকগুলো প্রশ্ন এখানে ছিল, আমি আর এখানে গেলাম না, এই মেন কথাটা আমি বলে দিলাম। তাহলে আমরা একটা সলের উদাহরণ দেখি। সল কীভাবে বানাবো, অথবা ইমালশন কীভাবে বানাবো, অথবা ডিটারজেন্ট বা ময়লা যখন বেসিনে থাকে ওটা কীভাবে পরিষ্কার হয়। দেখো তুমি, সল কি, কলয়েডের একটা উদাহরণ। সল হচ্ছে কলয়েডের একটা উদাহরণ, যেখানে এইটা হচ্ছে একটা বড় সলিড কণা, ফেরিক হাইড্রোক্সাইড। তুমি এর মধ্যে ফেরিক ক্লোরাইড দিলা, তুমি কিভাবে ইমালশন বানাবা, একটা সল বানাবা। পেপটাইজেশন পদ্ধতিটা আমি বলতেছি, এটা বোর্ডে আসতে পারে। তো ফেরিক ক্লোরাইড দিলে পরে ফেরিকটা কি হবে, এখানে হাইড্রোক্সাইডের আকর্ষণ আইসা বসবে। ওর উপরে যখন এসে বসবে তখন প্রচুর পরিমাণে ফেরিক আসলে এদের মধ্যে সমচার্জের একটা বিকর্ষণ তৈরি হয়। এই বিকর্ষণ বাড়তে এটা সম্পৃক্ত হয়ে যায়, তো এটা ভেঙে
ছোট ছোট অংশ হয়ে যায়, এত ছোট যা খালি চোখে দেখা যায় না, এবং সেম চার্জের উপস্থিতির কারণে বিকর্ষণে তারা পরস্পর থেকে দূরে যায়, এভাবে একটা ইমালশন তৈরি করা হয়। এটাকে পেপটাইজেশন পদ্ধতি বলা হয়। ওকে, তাহলে এখানে আমরা সেকেন্ড পার্টে চলে যাই, সময় খুব কম হয়ে গেল। আমি আরেকটুখানি বলবো। দেখো, সেকেন্ড পার্টে আমাদের 5টা অধ্যায়: পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত, তড়িৎ আর অর্থনীতি। দেখো, এখানে পরিবেশ রসায়ন থেকে আমরা কি পড়ব, ভালো করে খেয়াল করো। এখান থেকে আমাদের মেইন পড়াগুলো হচ্ছে স্যার বায়ু স্তরে কিছু এমসিকিউ আছে, যে স্ট্রাটো, হ্যাঁ, ট্রপো, মেসো, থার্মো, কোথায় ওজোন লেয়ার, কি আছে না আছে, এই কিছু এমসিকিউ। ঝড় বৃষ্টি কোথায় হয়, গ্যাসের সূত্র নিয়ে অনেক পড়া স্যার, বয়েল, চার্লস, গেলুসাক, অ্যাভোগাড্রো, এখানকার প্রচুর গ্রাফ তোমাকে পড়তে হবে, ঠিক আছে। আর পিভিএনআরটি আদর্শ গ্যাস সমীকরণ থেকে কিছু ম্যাথ আসতে পারে, এই যে এখানকার প্রতিটা রাশি বের করার সূত্র, এবং আর ধ্রুবকটা মান এসআই এককে, সিজিএস এককে পরীক্ষায় আসে। জন ডাল্টনের আংশিক চাপ সূত্র বা গ্রাহামের ব্যবহার সূত্র সবসময় সৃজনশীলের সবসময় আসতেছে। এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল সবসময় কমন। হ্যাঁ, এখান থেকে গ্রাফ আসতে পারে, এখান থেকে সৃজনশীল সাধারণত আসে। গতিশক্তি, গতিবেগ আলাদা আলাদা দুটো সৃজনশীল দেয়, আবার কখনো দুটা মিলায়ও দেয়। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, যেখানে অ্যামাগার বক্ররেখা আছে, ভ্যান্ডারওয়াল সমীকরণ আছে। আমাদের এখানে যদি এইটা দিয়ে দেয়, এখান থেকে একটা বাদ যাবে, যদি এগুলো না দেয় এখান থেকেই 2টা দিয়ে দেয়। আবার কখনো এখান থেকে না দিয়ে অ্যাসিড বেস থেকে দিয়ে দেয়। অ্যারেনিয়াস, লুইস তত্ত্ব আর হচ্ছে আমাদের ব্রনসেট লাউরি, এই 3জন কনসেপ্ট অনুযায়ী অ্যাসিড ক্ষার কাকে বলে পরীক্ষা আসে। এগুলা থেকে স্যার এমসিকিউ আসতে পারে। এবং বিওডি, সিওডি নির্ণয় সৃজনশীলও আসছিল। বিওডি নির্ণয় করে কিভাবে, ক্ষরতা কেন, স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা, টিডিএসগুলা, হ্যাভি মেটালগুলা, সলিড মেটালগুলা কিভাবে কি পরিমাণে থাকে, সলিড ময়লাগুলা কীভাবে পানিতে থাকে, ক্রোমিয়ামের কোন আয়ন বিষাক্ত, ইত্যাদি ইত্যাদি, এগুলো পরীক্ষা আসে। অ্যাসিড রেইন, কোন কোন গ্যাস অ্যাসিডের জন্য দায়ী, ওজোন লেয়ার বিক্রিয়াগুলো, নাইট্রোজেন ফিক্সেশনের প্রাকৃতিক বিক্রিয়াগুলো, এগুলো পরীক্ষায় রেগুলার আসে। এর বাইরে আমি যে কটা কথা বললাম এর বাইরে কোনো প্রশ্ন নাই, দেখবে ইনশাল্লাহ এর মধ্যেই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। স্ট্র্যাটেজিটা বলে দিলাম কি পড়বা, ওই কথাগুলো শুনে তুমি বই থেকে সৃজনশীল বের করে পড়ে ফেলতে পারো। পরিমাণগত রসায়নে মেইন আমাদের এখানে আছে একটা গ্যাসের আয়তন নির্ণয়। স্যার, গ্যাসের আয়তন নির্ণয়টা ওই পিভিএনআরটি থেকে আমরা আনতে পারি, যেখানে ভি গ্যাসের আয়তন নির্ণয়, অথবা আর অনেক সূত্র আছে, লিমিটিং আছে, ইত্যাদি ইত্যাদি আছে। অম্ল ক্ষার থেকে খুব ইম্পর্টেন্ট হলো ঘনমাত্রা নির্ণয়, ডাইলিউশন ল, টাইট্রেশন এবং তার গ্রাফ, অম্ল ক্ষারের প্রকৃতি নির্ণয়, মিশ্রণের ঘনমাত্রা, খুবই ইম্পর্টেন্ট এগুলা। এখান থেকে সব সময় একটা সৃজনশীল আসতেছে, কখন আসে না কখন আসতেছে, অল্টারনেটিংলি হইতেছে স্যার, ঠিক আছে। জারণ বিজারণ কত প্রকার, ওই যে তোমার কি বলে শত জারণ বিজারণ কোনটা, তারপরে অসামঞ্জস্য জারণ বিজারণ কোনটা, এগুলো পরীক্ষা দেখবা, পরীক্ষা আসে। সমতাকরণ তো সবসময় আসতেছে, প্রত্যেক বছর আসতেছে। ম্যাথ ভেজাল যেটা, বিশুদ্ধতা, এই সেই। ইনস্ট্রুমেন্টেশনে বিয়ার ল্যাম্বার্ট ল এবার আছে, যেহেতু এর আগে ছিল না, ভালো করে একটু পড়ো কীভাবে অজানা ঘনমাত্রা নির্ণয় করতে হয় এবং শর্টলিস্ট সূত্রটা কী। অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, এখানে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড, এনার্জি সোর্স কি পড়া লাগবে। মলিকুলার বন্ডিংয়ের মধ্যে কিভাবে বর্ণালী সৃষ্টি হয়, সিগমা থেকে সিগমা স্টার, পাই থেকে পাই স্টার, মুক্তজোড় মানে অ্যান থেকে পাই স্টার কি, কোনটা শক্তি বেশি, পরীক্ষা আসে। এই এইচপিএলসি জিসি ক্রোমাটোগ্রাফি যেটা, সেখানে স্থির মাধ্যম আর সচল মাধ্যম কোনগুলো সেপারেট করা যায়, এগুলো তোমাকে পড়তে হবে। পুরো সামারিটা করে দিলাম, ঠিক আছে। খেয়াল করো আমার কথাগুলো, তোমরা শুনে এটা টার্গেট করো যে আমার এই পড়াগুলো হয়েছে কিনা। আমরা কমপ্লিট বেছে সবই দেখাবো ইনশাল্লাহ। তড়িৎ রসায়ন, আমাদের এখানে আরও 3জন টিচার আছেন, খুবই অভিজ্ঞ এবং এক্সপার্ট। আমরা পুরা টিমটাই চেষ্টা করবো তোমাদের সবচেয়ে কম্প্যাক্ট ওয়েতে কীভাবে সব শেষ করা যায়। তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা, তড়িৎ বিশ্লেষণের না বিশ্লেষ্যের হবে, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা, এটা তোমার ওই যে মোলার কন্ডাক্টেন্স, তাদের একক কী, কাপ্পা কী, এই এতটুকু পড়া লাগবে, এর বেশি না। অ্যানোড ক্যাথোডের বিক্রিয়াগুলো কী হয়, অ্যানোডের বিক্রিয়া ক্যাথোডের বিক্রিয়া কী হয়, এবং ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কী হয়, বিক্রিয়াগুলো আমাদের লাগে। হ্যাঁ, লঘু, ঘন, দ্রবণ, পানি যদি ঘন মানে পানি বাড়াই দিলে লঘু হয়, তখন বিক্রিয়া কী হবে, ফ্যারাডের সূত্র, সৃজনশীল সবসময় আসতেছে, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর কোষ বিভব প্রমাণ অবস্থায় স্বতঃস্ফূর্ত কিনা, হ্যাঁ, পাত্রে রাখা যাবে কিনা, সবচেয়ে ইম্পর্টেন্ট যদি দেই আমি, আমাকে যদি বলো যে স্যার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা হবে, তাহলে আমি বলতে পারি
পাত্রে রাখা যাবে কি যাবে না এটা তুমি দেখবা। কোষ বিভাগটা খুব বেশি ইম্পর্টেন্ট, ফ্যাটের সূত্র খুব বেশি ইম্পর্টেন্ট, নার্নের সমীকরণ খুব বেশি ইম্পর্টেন্ট, সবই তো ইম্পর্টেন্ট, তাই না স্যার? তো এখন আসলে সব জায়গা থেকে আসবে না, বিকজ এইবার ব্যাটারি আছে, খেয়াল করবা। পিএইচ আমি বাদ দিলাম, পিএইচ মিটারটা কখনো আসে নাই। ব্যাটারিটা 19 সাল পর্যন্ত ঢাকা বোর্ডে এসে গেছে, বিভিন্ন বোর্ডে এসে গেছে। সো ব্যাটারিটা এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, লিথিয়াম আয়ন ব্যাটারিটা এবং রিচার্জেবল ব্যাটারি যেটা, সেটা বিক্রিয়াকুলার চার্জিং ডিসচার্জিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আমি দিচ্ছি। এরপরে এটা, দেন এটা। এখন তুমি এগুলা পড়বা সেফটির জন্য, তবে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি ব্যাটারিকে। ওকে, অর্থনৈতিক রসায়ন এটা আমাদের ছিল না বিগত 6 বছর। কয়লা, গ্যাস, এখান থেকে এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। ব্ল্যাক ডায়মন্ড কোনটা, কয়লার মান ভালো কোনটা, ক্যালোরিফিক ভ্যালু কোনটা, এগুলো ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রিগুলা ইউরিয়া, কাগজ, চামড়া, কাঁচ, প্রত্যেকটার উৎপাদনের মূলনীতি পড়া লাগবে। পরিবেশ দূষণ হয়, দূষকগুলা কি, তার প্রতিকার কি, যেমন এফজিডি বা ইটিপি বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কি করা যায়, রিসাইক্লিং কিভাবে করা যায়, কাঁচ 100% করা যায়, অ্যালুমিনিয়াম করা যায়, কপার করা যায়, 100% কোনটা করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট, পরিবেশের জন্য ভালো। ন্যানো কণার অ্যাপ্লিকেশন হিউজ, অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা জৈব রসায়নটা স্পেশালি কিভাবে দেখব, 4টা পার্ট আমি করতে পারি। দেখো, সূচনা, নামকরণ খুব বেশি ইম্পর্টেন্ট না, একটা আসে তো আসে না, সূচনাও খুব বেশি ইম্পর্টেন্ট, বাট মেডিকেলের মতো জায়গায় প্রশ্ন আসে সূচনা থেকে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কার্বোকার্বনের স্ট্যাবিলিটি, কার্বনের স্ট্যাবিলিটি, ফ্রিডিকেলের স্ট্যাবিলিটি কি, 1 ডিগ্রি 2 ডিগ্রি, এটা এখানে সবগুলাই ইম্পর্টেন্ট। স্যার কোনটা বাদ দিব? 9টা বোর্ডে 9 জায়গায় 9 রকম প্রশ্ন হয়। সেই 15 সাল থেকে যদি প্রশ্ন দেখো, সব ইম্পর্টেন্ট। আমি কোনটা বলবো এখন? তাই আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি স্যার এইখানে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি অ্যালকাইল হ্যালাইডকে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হেয়ার, অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, অ্যাসেন বিক্রিয়াগুলো আমাদের পরীক্ষা আসে, মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ পরীক্ষা আসে, অ্যালকাইনের কিছু বিক্রিয়া আছে, এগুলো পরীক্ষা আসে, এবং বেনজিন সব এটার মতো, বেনজিন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসে। তুমি যারা কিছু পারো না পারো, অন্তত এই 4টার বিক্রিয়াগুলো পড়া লাগবে। এছাড়া এখন তো পলিমার আছে, প্লাস্টিসিটি আছে, প্রসিডায়ার তো আছেই স্যার। আমরা এখানকার সবগুলার মেইন যেগুলো পরীক্ষায় আসছে ওগুলা টাচ করব। এটা নিয়ে মাথা ব্যথার দরকার নেই। যদি এমসিকিউ বেশি দিয়ে দেয় তাহলে ধরা খেতে হয়। তোমার যেন ধরা খেতে না হয়, আমরা আমাদের এই রেকর্ডের ক্লাসগুলোতে একেবারে যেটা মানে টু দ্য পয়েন্ট কিওয়ার্ড, সেগুলো আমরা দেখাবো। ঠিক আছে, ইনশাল্লাহ এগুলো আমরা দেখাবো। যেমন ধর তৃতীয়ত একটা অঙ্কের কথা আমরা আসি, পটাশিয়াম ডাইকার্বনেট ফেরাস সালফেট অম্লীয় মাধ্যম। এখানে বিক্রিয়ায় প্রশ্ন করতেছে, বিক্রিয়াটিতে জারক ও বিজারকের মোল সংখ্যার অনুপাত কোনটি? মোল সংখ্যার অনুপাত মানে বিক্রিয়া যে তুমি করবা, হ্যাঁ, এই যে তোমার পটাশিয়াম ডাইকার্বনেট ধরো K2CR2O7 প্লাস ফেরাস সালফেট প্লাস ডট ডট ডট, সামনে তোমার মোল সংখ্যা এখানে এক্স এবং ওয়াই কত হবে? তো তুমি এখন যদি সম্পূর্ণ বিক্রিয়া করতে চাও, তুমি তো একদম বোকার মতো কাজ করবে। এমসিকিউর মধ্যে এত বড় বিক্রিয়া কিভাবে করে? সো এইসব জায়গায় তোমাকে শর্টকাট টেকনিক অবলম্বন করতে হবে। খেয়াল করে দেখো, ডাইক্রোমেট থেকে শুধু Cr2O7টা নাও, 2- পটাশিয়াম বাদ দিলাম, দর্শক আয়ন যেহেতু। এইটা একটা কি স্যার? জারক। কেন? সে নিজে বিজারিত হয়, কারণ তার জারণ মান সর্বোচ্চ +6। কিভাবে বুঝলা? 7 দুগুণে 14, 14 থেকে 2 বাদ দাও 12, তাহলে 12 মানে কি +12, এটা +12 মানে 2 দিয়ে ভাগ দাও, তাহলে +6। ক্রোমিয়ামে ইলেকট্রন নিত কত? 3d5 4s1, আসি তো 6টা, তো +6 মানে কি সর্বোচ্চ জারণ মান। এরপরে কি স্যার ইলেকট্রন ত্যাগ করতে পারে? পারে না। তার মানে এখন সে নিবে, এই জন্য সে জারক, মানে নিজে বিজারিত হবে, অন্যের জারণ ঘটাবে। তা আমাদের একটা মুখস্থবিদ্যা আমরা করি যে এটা যখন ইলেকট্রন নেয়, কয়টা ইলেকট্রন নেয়? এটা 6টা ইলেকট্রন নেয়। 3টা 2টা ক্রোমিয়াম না, 3টা করে 6টা ইলেকট্রন নিবে, বাস 6টা মনে রাখো। এখানে সালফেট বাদ দাও, Fe নাও, জাস্ট তুমি এখানে Fe নাও, Fe2+, সালফেট বাদ দাও, সে জারিত হয়ে কি হয়? Fe3+, একটা ইলেকট্রন ছাড়ে। সো খেয়াল করো, একটা ইলেকট্রন ছাড়ে এই 1 তার তুল্য সংখ্যা, আর ডাইক্রোমেট 6টা ইলেকট্রন নেই, 6 তার তুল্য সংখ্যা। জাস্ট বিক্রিয়া অদল বদল হবে, এই 1 বসবে ওর সাথে আর এই 6 বসবে ওর সাথে, শেষ। সরি, এখানে বলছে জারক বিজারক, হ্যাঁ জারক আগে বিজারক পরে, সো এটা জারক এটা বিজারক, হ্যাঁ 1:6, এটা শেষ।
স্যার দেখেন অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, অক্সিজেন যোজনী কত 2, তোমরা সংকেত লেখো কিভাবে? যোজনী মানে যোগ্যতা, বামেরটা বামে ডানেরটা ডানে, যোজনী কি করে এটা এখানে দাও এটা এখানে দাও, মানে অ্যালুমিনিয়ামের হাত হলো 3, অক্সিজেনের হাত হলো 2, তুমি এটা মিলাইতে গেলে অপনয়ন পদ্ধতি, একে 3 দিয়ে গুণ দিলে আর একে 2 দিয়ে গুণ দিলে মিলে যায়। ঠিক ওরকমভাবেই তুমি এই কনসেপ্টটা মাথায় নাও যে ওর তুল্য সংখ্যা মানে ওর ক্ষমতাকে 6টা ইলেকট্রন নেয়, এক একটা ইলেকট্রন এক যোজি তুমি ভাবো, তার মানে ওর তুল্য সংখ্যা 6 আর ওর তুল্য সংখ্যা 1, জাস্ট অদল বদল করছো না যোজন, এখানে অদল বদল করছো না, এখানেও ওর তুল্য সংখ্যা এই 1 অদল বদল করে এখানে দাও আর ওর 6 ওখানে দাও, শেষ, বিক্রিয়া শেষ, একদম ইজি। আচ্ছা, জৈবযৌগের বিক্রিয়া স্যার, লাস্ট আমার পার্ট চলে আসছি। জৈবযৌগের বিক্রিয়া স্যার আমরা বুঝি না, ঝামেলা মনে হয়, কঠিন মনে হয়। আমি কিছু স্যাম্পল আছে, দেখো ঢাকা বোর্ড 2023-এ কোনটি কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া দেয়? স্যার আমরা ধরে ধরে পড়তে পারি না, মুখস্থ করি। আমি একটা স্যাম্পল আনছি, আমার ক্লাস প্রায় শেষ, আর একটু আছে, দেখো এই কথাটা তোমার খুব কাজে দেবে। আমি কীভাবে বুঝবো কে কোন বিক্রিয়া দেয়? তাহলে এখানে দেখো একটা জিনিস বুঝো, এই যে অ্যালকেন বা যারা অ্যালকাইল হ্যালাইড সামথিং, যেসব কার্বনে তুমি দেখবা sp3, যেসব কার্বন কি স্যার sp3, যেসব কার্বন sp3, কার্বনের কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন থাকে। তাহলে sp3 মানে কি বলতো? এই কার্বনে 4 জন যুক্ত মানে কি? 4 জন যুক্ত মানে 4টাই বন্ডেড। আচ্ছা বলতো ওর n এর মান 2 না, ওর তো 0 আর 1 মানে s আর p আছে, ওর তো ডি অরবিটালই নাই। তাহলে এখানে কোনো জায়গা আছে? যে সম্পৃক্ত তার কোনো খালি জায়গা আছে? যদি কাউকে তুমি এখানে আনতে চাও, তোমাকে পুরোপুরি একজনকে সরাইতে হবে, সরাই ফেলতে হবে, একেবারে সরাই ফেলতে হবে, তারপর তুমি এখানে আনতে পারো। তার মানে যারা sp3 অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালকেন, তারা সবাই চোখ বন্ধ করে প্রতিস্থাপন মানে সরায়া কেউ আসবে। ঠিক আছে, কথাটা কি বুঝছো? তাহলে এটা অন্তত অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে তুমি বুঝতেছো যে সংযোজন জীবনও না, হ্যাঁ অন্তত প্রতিস্থাপনের কথাটা হওয়ার কথা। যুত বিক্রিয়া কারা দেয়? যেমন ধরো এটা, অ্যালডিহাইড কিটোনের কথা আসো। এখানে এই কার্বনটা কয়জনের সাথে অ্যাটাচ বলো? 3 জনের সাথে অ্যাটাচ, রাইট? তাহলে ওর কার্বনে আমরা জানি 4টে ইলেকট্রন থাকে, 3টার সাথে অ্যাটাচ মানে কি 3টার সাথে জোড়া হবে, রাইট? 3টার সাথে জোড়া হবে, এটা কি বিজোড়, এটাই কিন্তু পাইবন করে, মানে জায়গা খালি, রাইট? জায়গা খালি, এখানে কেউ আসতে পারে, কাউকে সরানো লাগবে না। তো যেখানে কেউ আসতে পারে কাউকে সরানো লাগবে না, ওটা সংযোজিত হবে, প্রতিস্থাপন না, জায়গা খালি, আসো বসো, রাইট? আসো বসো। তাহলে এটা সংযোজন বিক্রিয়া কখন? মনে রাখবা যারা sp2 আর sp তারা অসম্পৃক্ত মানে তাদের জায়গা খালি, ট্রিপল বন্ড, জায়গা খালি। কার্বন এখানে 3টার সাথে যুক্ত, 3টা অরবিটাল জোড়া, একটা বিজোড় মানে এখানে আসতে পারে, ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড 2টা ভাঙতে পারে, তবে খেয়াল রাখবা অ্যারোমেটিক বাদে, রাইট? এটা ব্যতিক্রম। তাহলে কেন্দ্রাকর্ষী মানে কি? ধরো কার্বনের সাথে অ্যাটাচড হলো খুবই ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট, ও অলমোস্ট ইলেকট্রন টান দিবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে। তাহলে আমার সেন্টারটা কে স্যার? সেন্টারটা হচ্ছে এই কার্বন। তাহলে এখানে অ্যাটাক হবে কাকে দেখে? পজিটিভকে দেখে। পজিটিভকে আমরা নিউক্লিওফিলিক বলি, সো নিউক্লিওফিলিক, বাট এটা অ্যাডিশন কেন? ডাবল বন্ড আছে যে, ডাবল বন্ড মানে অসম্পৃক্ত, সো তার জায়গা খালি, এখানে এসে বসবে, কে বসবে? এখানে একটা প্লাস এসে বসবে, এখানে একটা মাইনাস এসে বসবে। তাহলে মাইনাস প্লাসকে চায়, এই জন্য বলে কেন্দ্রাকর্ষী। কেন্দ্র মানে প্লাস, আকর্ষী মানে কেন্দ্রকে আকর্ষণ করতেছে। কেন্দ্রাকর্ষী সংযোজন কে দিবে? এমন কেউ যে অসম্পৃক্ত এবং এমন কেউ যে তার অ্যাটাচড মূলের কারণে পজিটিভ হয়। তাহলে এখানে আর কে আছে বলো? CO, অ্যালডিহাইড, তাই না? আচ্ছা, তাহলে অ্যালকাইল হ্যালাইড তো বুঝলাই। অ্যালকাইল হ্যালাইড মানে কি? তোমার এখানে ক্লোরিন সম্পৃক্ত, তার কোনো জায়গা নাই, তার এখানে বিক্রিয়া করতে হলে ধরো আমার এটা লুজলি বন্ডেড, হ্যাঁ সরি, এটা লুজলি বন্ডেড, আমার এখানে এটা লুজলি বন্ডেড। তো এখন যদি তুমি এটাকে সরাও, প্রতিস্থাপন করো, নিশ্চয়ই এখানে আরেকজন আনবে OH,
প্রতিস্থাপন। তো যখন তার সাথে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ছিল মাইনাস, তখন এটা কি প্লাস না? তখন প্লাসের কাছে কি আসবে? কেন্দ্রাকর্ষী আসবে। কেন্দ্রাকর্ষীকে আমরা নিউক্লিওফিলিক বলি। কি বলি? নিউক্লিও মানে পজিটিভ, নিউক্লিয়াস, ফিলিক মানে পছন্দ, আর ফোবিক মানে অপছন্দ। এইভাবে আমরা সব বিক্রিয়া করে। এটি কোন ধরনের বিক্রিয়া? C2H4 মানে কি? অ্যালকিন। অ্যালকিন মানে একটা তো সিগমা, একটা কি পাই বন্ড করে, অসম্পৃক্ত, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, জায়গা খালি, এই ব্রোমিন এসে তাই বসতে পারে, তাই এটা সংযোজন বিক্রিয়া। প্রথমত কি জুতো বা সংযোজন, জুতো বা সংযোজন, প্রতিস্থাপন বাদ দিবা, প্রতিস্থাপন বাদ দিবা। দেন এখানে কি কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে লাইক অক্সিজেন, নাইট্রোজেন? নাই, শুধুই কার্বন। দুইজনের ঋণাত্মকতা সেম সেম, তাহলে ইলেকট্রন এখানে ঘুরতে থাকবে। এখানে ইলেকট্রনের কাছে কে আসবে? যে পজিটিভ, সে ইলেকট্রন চায়। ইলেকট্রন চাওয়া মানে কি? ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক। তো ইলেকট্রোফিলিক জুতো বিক্রিয়া। নিচের বিক্রিয়া লক্ষ্য করো, এখানে আমরা আচ্ছা এটা বোর্ডে SN1 মানে SN2 বিক্রিয়া, এটা আজকে আর বলে শেষ করতে পারবো না। খালি একটা জিনিস খেয়াল করো যে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস, জলীয়, জলীয়র পরিবর্তে যদি খালি অ্যালকোহলিক দাও, পুরো রিয়াকশন মেকানিজম চেঞ্জ। যদি এখানে জলীয় দাও এবং লো টেম্পারেচার দাও, তাহলে এটা প্রতিস্থাপন। আর যদি টেম্পারেচার বাড়ায় দাও, এই যে তোমার জিনিসটা যে বুঝে অ্যান্সার করা, এটা আমাদের ঝামেলা স্যার, এটা আমরা পারি না, এই বুঝে অ্যান্সার করাটা আমরা পারি না। তাহলে এখানে অ্যালকাইল হ্যালোজেন CH2, এই যে হ্যালোজেন, এই যে CH2 হ্যালোজেন CH, এইখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছে প্লাস আর কি মাইনাস। যদি তাপমাত্রা যদি কম থাকে, খেয়াল করো, তাপমাত্রা যদি কম থাকে, তাহলে তাপমাত্রা যদি কম থাকে, এই অ্যালকাইল হাইড, তাপমাত্রা কম থাকলে পানির কারণে এই X তোমার কি হবে? তোমার এখানে X বের হয়ে যাবে, X বের হয়ে গেল, সো এটা প্লাস হইল। ওকে, এখন হাইড্রোক্সাইড কি হিসেবে আচরণ করবে? তুমি যদি এখানে অ্যালকোহলিক নাও, এটা হবে ক্ষারধর্মী, সে প্রোটনকে ধরতে চায়, ক্ষারধর্মিতা দেখাবে অ্যালকোহলের উপস্থিতির কারণে। কেন? এটা আমরা ক্লাসে ব্যাখ্যা দিব। অ্যালকোহলের উপস্থিতির কারণে সে ক্ষারধর্মী দেখাতে চায়, মানে প্রোটনকে ধরতে চায়। আর যদি টেম্পারেচার বাড়ায় দাও, হিট বাড়ায় দাও, তাহলে তো বন্ধনী ভেঙে যায়, তাহলে এটা অপসারণ বিক্রিয়া হয়। কেন? এখানে H+ হিসেবে বের হয়ে আসে পানি হয়, আর এই মাইনাসটা এখানে বন্ড করে ডাবল বন্ড হয়ে যায়, মানে অপসারণ, মানে অ্যালকোহলিক দিলে অপসারণ বিক্রিয়া, অ্যালকিন হবে। আর যদি টেম্পারেচার না কমা আর না বাড়াও, টেম্পারেচার যদি কমই থাকে, তাহলে কিন্তু বন্ধনটা আর ভাঙবে না। সরি, মানে এখানে ধরো হ্যালোজেন ছুটে যাওয়ার পরে এটা প্লাস, এই H আর ভাঙবে না, তার মানে এখানে হাইড্রোক্সাইডটা নিউক্লিওফাইল হিসেবে এসে বসে পড়বে, তাপমাত্রা কম বিধে এটা ভাঙবে না, তখন হয়ে যাবে প্রতিস্থাপন, মানে অ্যাসেন বিক্রিয়া। এই যে কারণগুলা ডিপলি বুঝতে হবে তোমাকে, না বুঝলে তুমি আসলে শেষ। তো এইভাবে অনেক প্রশ্ন আমাদের থাকবে। আমরা কম্প্যাক্ট সিরিজ ইনশাআল্লাহ শুরু করলাম। সো এই ক্ষেত্রে তোমাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে করবা, আমরা সেটা সলভ করবো ইনশাআল্লাহ। এবং প্রতিটা টপিক পুরো সামারি আমরা করে দিলাম, কিভাবে কেমিস্ট্রি পড়তে হবে। কেমিস্ট্রি মেডিকেলও থাকবে মেন হিসেবে অন্যতম, বায়োলজির পরে, আবার ইঞ্জিনিয়ারিংও তার কোনো কম নাই। দেখো কেমিস্ট্রি দুই জায়গায় কমন, এবং কেমিস্ট্রি দিয়ে নাম্বারটা তুললে সবাই। হ্যাঁ, তো এই কেমিস্ট্রি বোর্ডেও তুমি যদি ভালো মার্কস পাও, সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। তাই তোমার এমন একটা প্রিপারেশন দরকার, যেখানে তোমরা যারা চাচ্ছ যে আমার ফুল জিনিসটা রিভিশন হোক, কমপ্যাক্টভাবে করা যায়, সেই চেষ্টাটা আমরা সর্বোচ্চ করবো ইনশাআল্লাহ। সো তুমি তোমার ফ্রেন্ডদের নিয়ে শেয়ার করো এবং আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ সবচেয়ে ভালো সার্ভিসটাই পাবো। আজকে এই পর্যন্তই থাক।